সাদা কাপড়ে মোড়ানো নিঃশেষ দেহটি পড়ে আছে চার বেহারার পালকিতে। চারিপাশে কান্নার যেন হিড়িক পড়েছে। সবার চোখের পানিতে যেন বন্যা হয়েছে চারিপাশে। চারজন পালকিটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে কবরস্থানের দিকে। আর এইদিকে এলোমেলো চুল, ছোট ছোট দাড়ি, এক কথায় পাগলের সাজে আছে রাজ। একদম পাগলের মতোই যেন হয়ে গেছে। হাতে হাত করা, মাঝায় রশি বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। সবাই যেন তাকিয়ে আছে ওদের দিকে। কি বাবারা, অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই, আমি তো আপনাদের সাথেই আছি। কেন পুলিশ রাজকে ধরে নিয়ে যাচ্ছে জানেন? জানেন না, কারণ রাজ ওর বোন মানে রাইসাকে নিজের হাতে খুন করেছে। এখন সবকিছু জানতে হলে আপনাদের যেতে হবে অতীতে। তাহলে চলেন ঘুরে আসি। রাজ ওর ফুপির বাড়িতে থাকে। ওর বাবা মা বিদেশেই থাকে সেই জন্য, আর ওনারা তেমন দেশে আসে না বললেই চলে। রাজকে ওর ফুপা তেমন দেখতে পারে না, তবে রাজের ফুপি ওকে খুব ভালোবাসে। তার জন্যই রাজ কাউকে এমন কথাটা বলে না। রাজের ফুপাতো বোন রাইসাকে খুব ভালোবাসে, বলতে পারেন আপন মনের থেকেও বেশি। আর রাইসাও রাজকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে। এই তো সেদিনের সকালে রাজ ঘুম থেকে উঠতে দেরি করেছে বলে রাইসা কি কাণ্ডটাই না করলো। এই ভাইয়া ভাইয়া, তুই উঠবি নাকি আমি তোর বিছানায় পানি ঢেলে দেবো? রাইসার কথা যেন রাজের কান অবধি পৌঁছাচ্ছে না। কেননা রাজ তো ওর স্বপ্নপরীকে নিয়ে এক বিশাল স্বপ্নের দেশে আছে। রাইসা এত ডাকাডাকির পরেও যেহেতু রাজ উঠল না, তাই রাইসা রেগে গিয়ে ওয়াশরুম থেকে ঠান্ডা পানি এনে রাজের গায়ে ছুঁড়ে মারে। পৌষ মাসে শীতে সকালে কম্বল জ্বালানো শীতের সকালে এমন ঠান্ডা পানির স্পর্শ পেয়ে রাজ লাফ দিয়ে উঠে বসে। সামনে না তাকিয়েই, ফুপি ফুপি, দেখো আমার উপরে বৃষ্টির পানি পড়ছে। তোমাদের কম টাকা দামের বাড়িটা মনে হয় ফুটো হয়ে গেছে। রাজ এইসব বলতে বলতে চোখ ডোলে সামনে তাকিয়ে দেখে রাইসা রাগে মুহূর্ত নিয়ে কোমরে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে আছে, যেন কাঁচা চিবিয়ে খাবে। তার মানে ছাদ ফুটো হয়ে বৃষ্টির পানি আমার শরীরে পড়েনি, বরং তুই এই বালতির মাধ্যমে আমার শরীরে পানি ঢেলেছিস। তোরে তো আমি কি যে করবো। পানি ঢালবো না তো কি করবো? আমি সেই সকাল 6টা থেকে তোকে ডেকে চলেছি, তো ডেকেই চলেছি। এখন ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই ভাব, তবুও তোর ওঠার কোনো নামগন্ধই নেই। তুই জানিস না আজকে আমার এসএসসি পরীক্ষা? পরীক্ষা তো তুই মনোযোগ দিয়ে না পড়ে আমার উপরে পানি ঢালতে কেন গেলে? ইস, আমার এত সুন্দর স্বপ্নটার কি হলো? তোরে কিন্তু আমি এবার ঝাড়ু পেটা করবো। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আমাকে নিয়ে স্কুলে চল। তোর স্বপ্নের 12টা আমি বাসায় এসে করবনি। রাজ খুব ভালো করেই জানে রাইসার কি রকমের রাগ, তাই এর কথা না বাড়িয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। সেদিন রাজ রাইসাকে রাগিয়েছিল বলে রাইসা রাজের পকেট থেকে পুরো 1000 টাকার একটা নোট নিয়ে ক্ষান্ত হয়েছিল। রাজ ওয়াশরুম থেকে বের হয়ে একটু রেডি হয়ে দেখে রাইসা রেডি হয়ে ওর খাটের উপরে বসে আছে। একটু ভালো করে সেজেগুজে আমার সাথে বের হ, না হলে আমার বান্ধবীরা তোকে দেখে পছন্দ করবে না। তোর যে বান্ধবী তাদের পছন্দের তালিকায় আমার আসতে হবে না, বুঝলি? কথা না বলে চল। আমার বান্ধবীরা কত কিউট, তুই সেটা জানিস না? আবার বড় বড় কথা বলিস। ওনার কথা না বলে নিচে চলে আসে। নিচে এসেই সোজা খাবার টেবিলে বসে পড়ে। কেন রাজের ফুপি সব রেডি করে রেখেছে, আর রাজের ফুপা নাস্তা করতেছে। রাজের ফুপা মিস্টার রফিক সাহেব রাজকে দেখে বলে, রাইসা মামনি, তোকে কত করে বলেছি এইসব ফালতু ছেলের সাথে না মিশতে। ওর সাথে মিশে তোর রেজাল্ট খারাপ করবি। বাবা তুমি কি বলছো? রাজ ভাইয়ের জন্যই আমি এত ভালো রেজাল্ট করে আসছি সব পরীক্ষাতেই। তুমি জানো না, রাজ ভাইয়া কলেজ টপার, যেখানে রাহুল ভাইয়া তো 1 নম্বরের গবেট। রাইসার এমন কথা শুনে রাহুল নিচে নামতে নামতে বলে, আম্মু আব্বু দেখছো রায়সা তোমাদের সামনে কিভাবে অপমান করে কথা বলল? আমি কিন্তু একদম এসব সহ্য করব না। রাইসা ভুল কি বলেছে? তুই আর রাজ তো একই কলেজে পড়িস, তাহলে রাজের নাম প্রথম সারিতে আর তোর নাম লাস্টে কেন আসে? তোর তো রাজের থেকে কিছু শেখা উচিত। হাউ ফানি আম্মু, আমি এই ফকিরের থেকে শিখবো? এটা তুমি কি বললে? আমার তো মন খুলে হাসতে ইচ্ছে করতেছে। রাহুল,
চুপ, আর একটা কথাও বলবি না তুই রাজকে। এসব কি বলছিস? হ্যাঁ, ও আমাদের বাড়িতে থাকে বলেই ভাবিস না ওরা গরিব। তোদের থেকে ওদের কোনো অংশে কম নেই। সবার কথার মাত্রা বাড়তেই যাচ্ছে দেখে রাজ সবাইকে থামিয়ে দিয়ে বলে, তোমরা সবাই একটু চুপ করো। দেখছো আমার পিচ্চিটা পরীক্ষা দিতে যাচ্ছে, একটু দোয়া করে দেবে। তা না, ওরে কথা শোনাচ্ছ। ভাইয়া তুই চল, আম্মু আমাকে দোয়া করেছে, আর এদের মতো অমানুষের দোয়া আমার লাগবে না। রাইসা, একটা থাপ্পড় দেবো। বাবা ভাইয়ের সাথে এভাবে কেউ কথা বলে? তোকে কি শিক্ষক এইসব শিক্ষা দিচ্ছে? এদের সাথে আর কি ব্যবহার করব, যেখানে এরা মানুষ হয়ে মানুষকেই মানুষ মনে করে না। রাইসা কথাটা বলেই সেখান থেকে বাইরে চলে আসে। আর এদিকে রাজ বলে, ফুবা, আসলে রাইসা তো অনেক ছোট, তাই কিছু বোঝে না। প্লিজ ওর উপরে রাগ করে থেকো না, বরং ওর জন্য দোয়া করো। সব তোর জন্য হচ্ছে। তোর মতো ফকিরের সাথে থেকে থেকে আমার মেয়ে এমন হচ্ছে। রাজ, তুই এদের কথা কানে নিস না তো। তুই বরং তাড়াতাড়ি গিয়ে রাইসাকে স্কুলে নিয়ে যা। জি ফুপি, আমি এখনই যাচ্ছি। রাজ কথাটা বলে সেখান থেকে চলে যায়। আর এইদিকে রাহুল রাজের যাবার দিকেই তাকিয়ে মনে মনে বলে, রাজ, তোর কারণে আমি সব জায়গাতে অপমানিত হই। তোকে আমি এর চরম শিক্ষা দিয়েই ছাড়বো, সেটা যে করেই হোক না কেন। রাহুল, তুই নাস্তা খেয়ে নে। আর এই রহিমা, তোমার জন্য কিন্তু আমি রাজকে কিছুই বলতে পারছি না। আমার কিসের দরকার ওকে ভাত কাপড় দিয়ে পালার? দেখো, ওর বাবা মা দেশের বাইরে থাকে, খুব একটা দেশে আসেন না। আর রাজকে যেতে বললেও রাজ যায় না। তাহলে ও এখানে কোথায় থাকবে? আমরা ছাড়া এখানে ওর আর কেই বা আছে? তুমি এইভাবে মানবে না যখন, যা করার আমাকেই করতে হবে। তবে দেখে নিও, ওই হারামজাদা আমাদের ক্ষতি করেই ছাড়বে, তখন তুমি বুঝবে। না, রাজ এমন ধরনের ছেলেই না। এখন কথা না বলে খেয়ে নাও তো তাড়াতাড়ি। এইদিকে রাজ রাইসাকে নিয়ে বাইকে করে স্কুলে আসতে থাকে। আর রাইসা রাজ এটা সেটা জিজ্ঞেস করতে থাকে। আচ্ছা ভাইয়া বল তো, মেয়েদের ছেলেদের বাইকের পিছনে বসতে এত ভালো লাগে কেন? রাজ তো রাইসার এমন কথা শুনে থ হয়ে যায়। আর থ হবেই না কেন, তাই না? বলেন, পিচ্ছি প্রশ্নটা করেছে কি? রাজ রাইসাকে একটা ধমক দিয়ে বলে, একটা থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দেবো। এই তোর বয়স কত? হ্যাঁ, এই ধরনের প্রশ্ন করিস? আমার কি দোষ? আমার বান্ধবী তিশা প্রতিদিন ওর বয়ফ্রেন্ডের বাইকের পিছনে বসে আসে, তাই আমি তোর থেকে শুনতে চাইলাম। এই রাইসা কথাটা মন খারাপ করে বলে। আর এইদিকে রাজ রাইসা মন খারাপ করে থাকে সেটা একদম পছন্দ করে না। তাই রাজ রাইসাকে বলে, দেখ রাইসা, তোর এখন এইসব ভাবনায় না যাওয়াই ভালো। তিশার বয়ফ্রেন্ড আছে, তাই ও বাইকে করে আসে। তোর যখন বয়ফ্রেন্ড হবে তখন তুই যাবি, আর তখন এইসব নিয়ে ভাবিস, কেমন? এটা তখন বললেই তো হতো, সেটা না করে তুই আমাকে এক বস্তা বকা দিলি। তুই আসলেই পচা, তোর কপালে একটা শাকচুন্নি মেয়ে জুটবে দেখিস। এই রাইসা কথাটা বলে শেষ করার আগে রাজ একটা দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারের সাথে ধাক্কা খায়। আসলে রাজ রাইসার দিকে তাকাতেই এমনটা হয়েছে। এই রাজ ও রাইসার বেশি একটা ক্ষতি হলো না, কেননা রাজ খুবই ধীর গতিতে বাইক চালাচ্ছিল, যেন রাইসার সাথে ওর ধাক্কা না লাগে। আদরের বোন বলে কথা। এদিকে গাড়ির সাথে হেলান দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল একটা মেয়ে। গাড়ির সাথে ধাক্কা লাগার কারণে মেয়েটির হাত থেকে কোল্ড ড্রিঙ্কটা পড়ে যায়। তাই গাড়ির সামনে থেকে তেড়ে আসে ওদের কাছে। অঙ্কিতা গাড়ির দিকে তাকিয়ে বলে, হায় হায়, আমার এত দামি গাড়ির এ কি হাল করলো রে! এই ছোট লোকের বাচ্চা, তুই বাইক চালাস চোখ কি বাসায় রেখে? হ্যাঁ, অঙ্কিতা এটা সেটা বলেই যাচ্ছে। আর রাজ অঙ্কিতার থেকে এক পলকে তাকিয়ে আছে, কেননা রাজের ভাবনায় এত সুন্দর মেয়ে আগে কখনো দেখেনি। এদিকে রাজ অঙ্কিতার দিকে হাঁ করে তাকিয়েছে দেখে অঙ্কিতা রেগে রাজের গালে থাপ্পড় বসিয়ে দেয়। ছোট লোকের বাচ্চা, একে তো আমার গাড়ি 12টা বাজিয়েছিস, তার উপর আমাদেরকে চেয়ে চেয়ে লুচ্চামি করছিস। এদিকে আমাদের হিরোইনের হাতে নরম থাপ্পড় খেয়ে আমাদের বেচারার নায়ক গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর রাইসা কথা বলছে, আপু দেখেন, আমাদের ভুল হয়ে গেছে, তাই বলে আপনি এমন চামারদের মতো ব্যবহার করবেন? আপনাকে দেখে তো খুব ভদ্র ঘরের মেয়ে মনে হচ্ছে, তাহলে আপনার মনটা এমন কেন? তোর এত বড় সাহস আমার মুখের উপর কথা বলিস, যেখানে আমি কথা বলে সবাই চুপ থাকে। তোরে যে আজ আমি কি করুম! অঙ্কিতা কথাটা বলেই সেখান থেকে একটু দূরে যায়।
একটা শক্ত লাঠি আনার জন্য। আর এদিকে রাইসা রাজকে ধাক্কা দিয়ে বলে, এই ভাইয়া, মায়ের যদি না খেতে চাস তাহলে চুপচাপ এখান থেকে কেটে পড়। যেই কুন্ডে মেরে বাবা, পুরাই ঝালমরিচ। রাজরাসের কথা শুনে তাড়াতাড়ি বাইকটা খাড়া করে একটা টান দেয়। আর এইদিকে অঙ্কিতা ডাকতে ডাকতে বলে, ওই ফকিরের বাচ্চা, পালিয়ে যাস কেন? হ্যাঁ, দাঁড়া, তোদের একটু মজা দেখাই। আবার দেখা হলে দেখিস তোদের কি করি। তোরা তো এই অঙ্কিতা চৌধুরীকে চিনিস না? এদিকে অঙ্কিতা একাই বকবক করতে থাকে। আর রাজ আর রাইসা তো স্কুলে গেটে এসে পড়ে। ভাইয়া, আর একটা মুহূর্ত যদি আমরা ওখানে থাকতাম তাহলে আমাদের কিমা বানিয়ে দিত। বাবারে বাবা, এত দজ্জাল মেয়ে আমি আগে দেখিনি। পুরাই লেডি গুন্ডা। চুপ থাক, ও গুন্ডি হলে কি হবে, দেখতে সেই লেভেলের কিউট। প্রথম দেখায় তো আমার মনে আগুন ধরে দিছে। ভাইয়া, ওই গুন্ডিমের প্রেমে পড়লি শেষমেশ। আমার এত এত কিউট বান্ধবীগুলারে রেখে তোরে তো আগুনের মাঝেই সারাক্ষণ ডুবিয়ে রাখবে। কেননা ওই মেয়ে তো আগুনের শিখা। তবে যাই বলিস, অনেক সুন্দর আছে গুন্ডিটা। হইছে, আর বলতে হবে না। এখন ওইসবে প্রশংসা করতে গিয়ে নিজের পরীক্ষা মিস করে ফেল, তখন বুঝবি কত মজা। তাই তো। এই ভাইয়া তুই থাক, আমি গেলাম। বান্ধবী তোরা খাড়া, আমি আইতাছি রে। রাইসা দৌড়ে রাজের কাছ থেকে চলে যায়। আর এইদিকে রাজ পাত্রের একটা কফি শপে বসে। রাজ ভেতরে ঢুকতেই দেখতে পায় ওই মেয়ে মানে অঙ্কিতা বসে আছে আগে থেকেই। রাজ বুদ্ধি করে পকেট থেকে রুমাল বের করে মুখে বেঁধে নেয়। ধীরে ধীরে দোয়া দৌলত পড়তে পড়তে অঙ্কিতা টেবিলের কাছে আসে। এই যে ম্যাডাম, আমি কি এখানে বসতে পারি? আসলে আর কোনো টেবিল খালি নেই তো, তাই বলছিলাম। রাজের কথা শুনে অঙ্কিতা একটু নরম সুরেই বলে, যেটা শুনে রাজের অনেকটাই ভালো লাগে। কেননা অঙ্কিতা রাগী হলেও মিষ্টি আছে। দেখুন, আর কোনো ফাঁকা টেবিল নেই বলেই আপনাকে ভদ্রতার খাতিরে বসতে দিচ্ছি। আশা করি সেই ভদ্রতাটুকু বজায় রাখবেন। এমনিতেই একটা ফাজিল ছেলের জন্য আমার মেজাজ খারাপ হয়ে আছে। যদি ওকে সামনে পাইতাম তাহলে চিবিয়ে খেয়ে ফেলতাম। অঙ্কিতার এমন কথা শুনে রাজ ঢোক গিলতে থাকে। আর অঙ্কিতা সেটা বুঝতে পেরে বলে, এই যে মিস্টার, আমি তো আপনাকে কিছুই বলিনি, তাহলে এমন করছেন কেন? আর এই রকম মানুষ আমার একদম পছন্দ না। না, আসলে খুব পানি পিপাসা পেয়েছে তো, তাই এমন হয়েছে। ওই ওয়েটার, এখানে এক গ্লাস ফ্রেশ পানি আর সাথে 2 কাপ হট কফি দিয়ে যাও তো। রাজ ওয়েটারকে অর্ডার করেই অঙ্কিতাকে এটা সেটা জিজ্ঞেস করতে থাকে। কিন্তু অঙ্কিতা কিছু তো বলা দূরে থাক, আরো রাগে ফুঁসতে থাকে। এই যে ম্যাডাম, আপনার বাবা মায়ের দেওয়া সুন্দর নামটা কি জানতে পারি? তোদের মতো ছেলেদের এই একটাই সমস্যা, কাছে বসতে দিলেই বিছানায় আসতে চাস। যা, সর আমার সামনে থেকে। আইছে নাম জানতে। এই রে, শাকচুন্নি তো খেপেছে। আরে আমি তো এমনি বললাম, তাতে এত রাগার কি আছে বুঝলাম না। রাত কথাটা বলেই ওয়েটারের দেওয়া পানি খাওয়ার জন্য মুখ থেকে রুমালটা খুলে ফেলে। কেননা রাজের মনেই নেই যে ওর রুমাল বেঁধেছে অঙ্কিতার হাত থেকে বাঁচার জন্য। এদিকে অঙ্কিতা রাজকে দেখে তো আরও তেলে বেগুনে জ্বলে ওঠে। দাঁড়া, তোরে নাম আমি শোনাচ্ছি। হারামজাদা, আমার সাথে তখন অমন করে এখন আইছিস ছদ্মবেশের নাম জিজ্ঞেস করতে? অঙ্কিতা কথাটা বলে একটা কফির মগ রাজের দিকে ছুঁড়ে মারে, যাতে রাজের মুখের অনেকটাই ক্ষতি হয়। আর আশেপাশের সব লোক তো তামাশা দেখতেই যেন ব্যস্ত। এদিকে রাজ যেন লজ্জায় মুখ দেখাতেই পাচ্ছে না। লজ্জা যেন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। রাজ কিছুই বলে না, চুপ করে মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছে। চোখে পানি টলমল করছে, কেননা এমন অপমান রাজ আগে কখনো হয়নি। তোর চেহারা আমার সামনে আবার যদি কখনো পড়ে তো দেখবি সোজা ডিলিট মেরে দিব। তোর সাহস কত বড়, আমার সাথে পাঙ্গা নিস? এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। রাজ অঙ্কিতার কথা শুনে সেখান থেকে চলে যায় কিছু না বলেই। আর এইদিকে রাইসা একটা সিনিয়র বান্ধবী মাহি আসে অঙ্কিতার কাছে, কেননা মাহি অঙ্কিতার কাজিন, আর সব ঘটনা দেখছে বাইরে থেকে। আপু, তুমি ওই ভাইয়ার সাথে এমন ব্যবহার করলে কেন শুনি? তুমি জানো ভাইয়াটা কত ভালো? তোরই কোন হাগারাম কইছে ওই বদের বাচ্চা বজ্জাত ভালো ছেলে? আমি ওকে ভালো করেই চিনি আজকে সকাল থেকে। তুমি আজকে সকাল থেকে চেনো, আর আমি রাজ ভাইয়াকে সেই 2 বছর আগে থেকেই চিনি।
রাজভাইয়া আমার বান্ধবী রাইসার মামাতো ভাই। বলতে পারো রাজভাইয়া রাইসার আপন ভাইয়ের থেকেও বেশি আপন। কে আপন কে পর সেই নাটক আমি শুনে কি করব? আমার সাথে পাঙ্গা নিচ্ছে, তাই এমন ব্যবস্থা করলাম। পরের বার আবার লাগতে আসলে দেখবি আমি ওর কি হাল করি। আপু তুমি জানো রাজভাইয়ার উপর কত মেয়ে ফিদা? আমি নিজেও তো ক্রাশ খেয়ে বসে আছি, আর তুমি সেই মানুষটার মুখে অ্যাসিড মারতে চাইছো? এখানে রাজভাই না হয়ে অন্য কেউ হলে দেখতে এত সময়ে তোমার অবস্থা কি হতো। এই অঙ্কিতা কাউকে ভয় পায় না, বুঝলি? এইরকম হাজারটা ছেলের সাথে মোকাবেলা করার সাহস আমার আছে। পরের বার আমার সাথে লাগতে আসলে দেখবি ওর কি হাল করি আমি। শালার সাহস কত বড়, আমার সাথে লাগতে আসে। অঙ্কিতা কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে রাজ রাইসার জন্য স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে। মনের মাঝে যেন কষ্টের ঢেউ বইছে। ঘড়ির কাঁটা দুইটা ছুঁই, তবুও রাইসার আসার কোনো নামগন্ধই নেই। রাজ বারবার ঘড়ি দেখছে আর গেটের দিকে তাকিয়ে আছে, কেননা ওকে আবার অন্য একটা কাজে যেতে হবে, যেটা কেউ জানে না। এদিকে রাজকে এইভাবে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, এই দিক সেদিক তাকাতে দেখে অঙ্কিতা কাছে এসে বলে, কি রে, তোর দেখি লুচ্চামি করারও অভ্যাস আছে? তা কোন মেয়ের দিকে তাকিয়ে লুচ্চামি করছিস? দেখুন, জানো তাই বলবেন না। আমি আপনার সাথে কিছু বলছি না দেখে ভাইবেন না আমি সবকিছু নীরবে সহ্য করে যাব। বাবা, তোর মুখে দেখি আবার বড় বড় কথাও ফোটে। তা আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোর মতো ফকিরনি মার্কা ছেলের কেউ ভালো তো দূরে থাক, ফিরেও তাকাবে না। এই পৃথিবীতে সবার মন মানসিকতা যদি একই হতো, তাহলে তো এই পৃথিবীতে ঝগড়া বিভেদ বলতে কিছুই থাকতো না। আপনার মতো কিছু অহংকারী মেয়ে বাবার টাকা আছে বলেই অন্যকে যা নয় তাই বলে। কিসের এত অহংকার আপনার, হ্যাঁ? এই রূপের? আরে মরার পরে সবাই মাটি হয়ে যাবে, সো এমন অহংকার না করে ভালো হয়ে যান। রাজের এসব জ্ঞানমূলক কথা শুনে অঙ্কিতার গা পিত্তে জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে এখনই রাজকে চিবিয়ে খেয়ে ফেলবে। এর আগে নিজে দাঁত কটমট করতে করতে বলে, তোর মতো ফকিরনির মুখে না এইসব কথা মানায় না। তুই যে শার্ট প্যান্ট পরেছিস না, সেই সব মনেও হয় না আমার বাড়ির কাজ লোক পরে। কি করবি বল? বাপের টাকা নাই, এই নে 500 টাকা দিলাম, ভালো একটা শার্ট কিনে নিস। অঙ্কিতার এমন কথা বা আচরণে রাজ মনে হয় বোকা বনে যায়। এদিকে রাইসা ও তিশাও এতক্ষণে চলে এসেছে। রাজ অপমানকে সহ্য করতে না পেরে অঙ্কিতার হাত থেকে 500 টাকার করকরের নোটটা নিয়ে ওর পকেট থেকে একটা 1000 টাকার নোট বের করে অঙ্কিতার হাতে দিয়ে বলে, এই যে নিন, আমি আপনাকে 1000 টাকা দিলাম। এই টাকা দিয়ে ভালো একটা প্যান্ট কিনে পরেন। সবাই লক্ষ্মী মেয়ে বলবে যে সেরা প্যান্ট পরছেন। কখনো কাউকে পোশাক দেখে বিবেচনা করবেন না, কেননা ভালো মানের পোশাক পরলেই কেউ কোটিপতি হয় না। রাজের এমন কাজ দেখে রাইসাও মুচকি মুচকি হাসতেছে, সাথে মাহিও, যেটা অঙ্কিতা চোখে পড়ে না। এদিকে অঙ্কিতার রাগে মনে হয় গজগজ করতে থাকে, কেননা এত অপমান এর আগে কখনোই হয়নি। তোর এত বড় সাহস আমার হাতে ভিক্ষা দেওয়ার মতো টাকা দিস? তোকে তো আমি মেরেই ফেলবো। অঙ্কিতা কথাটা বলেই রাজের কলার চেপে ধরে। ঘটনা বেগদিক বলে রাইসা ও মাই এসে অঙ্কিতাকে আটকিয়ে দেয়। আপু তুমি এসব কি করতেছো? হ্যাঁ, নিজের মান সম্মান এভাবেই বাজারে নিলাম করে দিচ্ছ? চলো বাসায় চলো। ওই ফকিরের বাচ্চার সাহস কত বড়, আমাকে ভিক্ষা দেয়? তোরে তো আমি পরে দেখে নিব, আজকের পরে ছেড়ে দিলাম। হাতে থাকা আইফোনটা দিয়ে আমার একটা ফটো তুলে নিয়ে যান, রাতে না ঘুমিয়ে আমাকে দেখেন। তোর মতো খ্যাতের ছবি মোবাইলে তুলেও ভয় পাবে, কেননা তোকে আইন্দার রাইতের মতো দিনের আলো ছাড়া দেখা যায় না। অঙ্কিতার কথা বলা শেষ হলেই মাহি ওর হাত ধরে সেখান থেকে টেনে নিয়ে যায়। আর এদিকে রাইসা রাজকে সাথে নিয়ে যেতে যেতে বলে, এইটা তো সকালে সেই মেয়েটা। তা এইখানে তোর সাথে সাপে বেজের মতো লাগলো কিভাবে? আমার তো সেটাই মাথায় ঢুকছে না। আর বলিস না, এই ফাজিল মাইয়া আমার পিছে লাগছে, জানা তাই বলে যাচ্ছে। ও কি ভেবেছে ওর বাবার টাকা আছে বলে পৃথিবীতে আর কারো টাকা নাই? ভাইরে, আমার হবু ভাবিটা মনে হয় অনেক অহংকারী। তোকে অনেক কষ্ট করতে হবে তাকে তোর মনের মতো বানিয়ে নিতে। জানিস, আমি প্রথমে ভেবে নিয়েছিলাম যেভাবেই হোক ওকে আমার করেই ছাড়মু, কিন্তু এখন ওর আসল রূপ দেখে সেই শখ আমার মিটে গেছে। তোর মতিগতি আমি কিছুই বুঝি না।
আচ্ছা, যা হবার পরে দেখা যাবে। এখন চল বাসায় যাই। ওটা মাহির বোন হয়, তাই মাহির থেকে খবর নিতে পারবো। ওই পেতনি, আমি কি তোকে বলছি নাকি ওর কোনো খবর নিতে? হ্যাঁ, ওকে তো আমার সামনে দেখলেই রাগ উঠবে। ভাইয়া, একটা কথা মনে রাখিস, রাগ আর দেখতে না পারা থেকেই কিন্তু ভালোবাসার সৃষ্টি হয়। তোর সাথেও তেমনভাবে অঙ্কিতা আপুর ভালোবাসা হবে। হইছে, আর বলতে হবে না। এখন চল বাড়িতে যাই, আমাকে আবার একটা কাজে যেতে হবে। তোর জন্য আর ওই ফাজিল মেয়ের সাথে ঝগড়া করতে গিয়ে আমার এমনিতেই দেরি হয়ে গেল। যত দোষ এখন শুধু আমার, তাই না? এমনিতেই আমি অনেকটা সময় হলো এসেছি, আর তুই ওর সাথে ঝগড়া করলি। হয়েছে, এখন বাইকের পিছনে উঠে বস কেমন? রাজার কোনো কথা না বলে রাইসাকে বাইকের পেছনে বসিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। কিছু সময় পরে বাড়িতে চলে আসে। রাজ হালকা কিছু খেয়ে বাড়ি থেকে যেই না বের হতে যাবে অমনি রাইসা এসে সামনে দাঁড়ায়। কিরে, তোর আবার কি হলো যে এইভাবে আমার পদ আটকে দাঁড়ালে? আমার কিন্তু এখন খুব রাগ উঠতেছে। ভাইয়া, আমি জানি তোর রাগ কোথায়, আর আমি তোর সামনে দাঁড়িয়ে আছি কারণ তুই আসার সময় আমার জন্য ফুচকা আর আইসক্রিম নিয়ে আসবি। খাইয়ে তো আমার কোনো কাম নাই, তোর জন্য এইসব আনতে যাব। তুই তোর ভাইকে গিয়ে বল গাজা। আমার ভাইকে বলেছি যেটা বলা দরকার। এখন তুই কি করবি সেটা তোর একান্তই ব্যক্তিগত ব্যাপার। রাইসা কথাটা বলেই সেখান থেকে রুমে চলে যায়, কেননা রাইসা ভালো করেই জানে রাজ ওর জন্য সব কিছুই নিয়ে আসবে। রাজা চলে যায় ওর গন্তব্যের দিকে। সেখান থেকে কাজ শেষ করে ওর রাতে বাড়িতে চলে আসে, আর আসার সময় রাইসার পছন্দের সব কিছু নিয়ে আসে রাইসার জন্য। রাজ বাড়ির ভেতরে ঢুকেই দেখে সবাই সোফায় বসে আছে, কেননা রাজের আসতে আজকে লেটই হয়ে গেছে। তাই রাজ হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখে ঘড়ির কাঁটা 11টা ছুঁই। রাজ বাবা, তুই এত সময় কোথায় ছিলি? আমরা সেই কখন থেকে অপেক্ষা করতেছি। আরে রাইসার আম্মু, তুমি তো জানোই ওই লম্পট নিশ্চয়ই কারোর সাথে লুচ্চামি করতে গিয়েছিল, তাই এখন বাড়িতে আসতেছে। রাইসার আব্বু, তুমি একটু চুপ করো তো। তুমি আসলেই ছেলেটার সাথে ভালোভাবে কথা বলতে পারো না। ওর তো কোনো একটা কাজ থাকতেই পারে বাইরে, তাই না? আরে আমি যে বললাম সেটাও তো একটা কাজ, তাই না? তোমাকে তো আগেই বলেছি, এই রাজ আমাদের সামনে যেভাবে থাকে ও ভিতরে ঠিক তেমনটা নয়। তুমি চুপ করো তো। আর রাজ, দেখেছিস রাইসা তোর জন্য চিন্তা করতে করতে একেবারে ভেঙে পড়েছে। তোমরা তো অনেক কথাই বললা যে যার যার মতো, তবে একটাবার জন্য জানতে চাইলে না আমি ঠিক কোথায় গেছিলাম। আসলে আমি একটা কাজে গেছিলাম, আর এই যে রাইসা, তোর পছন্দের সবকিছুই আছে। রাজ রাইসার হাতে জিনিসগুলো দিয়েই উপরের কথাটা বলি সেখান থেকে চলে আসে, আর এইদিকে রাইসার জিনিসগুলো হাতে নিয়ে বলে, দেখো আম্মু, রাজ ভাইয়া কত ভালো। বাবা শুধু শুধু রাজ ভাইয়াকে বকা দেয়। ভাইয়া আমার জন্য সবকিছুই নিয়ে এসেছে। তোকে যে জিনিস দেবে সেই তো তোর কাছে ভালো। এটা আজ নতুন কি? আমরা তো আগে থেকেই জানি, শাকচুন্নি লোভী একটা। আম্মু দেখেছো ভাইয়া আমার সাথে কেমন করছে? নিজে তো কিছুই এনে দেবে না, আবার রাজ ভাইয়া কিছু আনলেও দোষ। তোমরা আসলেই কেউ ভালো না। রাইসা উপরের কথাগুলো বলেই সেখান থেকে চলে যায় ওর রুমে, আর এইদিকে রাজ রুমে এসে না খেয়েই শুয়ে পড়ে। কিছু সময় পরে রাইসা খাবার নিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে। ভাইয়া দরজা খোলতো। রাজ সেই ঘুমিয়ে আচ্ছন্ন, তাই রাইসার ডাক শুনতে পায় না। রাজ কোনো সাড়া দিচ্ছে না দেখে রাইসা আবারও ডাক দেয়, এই ভাইয়া, ভাইয়া ওঠ না, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। দেখ, না খেয়ে ঘুমিয়ে পড়েছিস। তুই জানিস না, তুই না খেয়ে থাকলে আমার খুব করে কষ্ট হয়। এইদিকে রাইসার কথা রাত শুনতে পেয়েই দরজা খুলে দেয়, আর শুরু হয়ে যায় রাইসার ন্যাকামি। তুই খুব পচা। আমি তোর জন্য খাবার নিয়ে এসে বসে আছি, আর তুই ঘুমিয়ে আছিস। আসলে আমি তোর জন্য ভাবলে কি হবে? তুই তো আর আমার জন্য একটুও ভাবিস না। হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। আমি খাবো না, তুই খাবার নিয়ে যা। আমি তো রান্না ভাত খাবো না। তোর বাপ ভাই আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে বলে উঠে বসতে বসতে কথা শোনায়। তুই যদি ওদের সাথে রাগ করে না খেয়ে থাকিস, তাহলে এটা তোর বোকামি ছাড়া কিছুই না। তাদের মুখ আছে বলবে, আর তোর কান আছে শুনবি। ব্যাস হয়ে গেল। আমি জানি তুই না খাইয়ে ছাড়বি না। আচ্ছা যা, আমি খেয়ে নেবনি। তুই গিয়ে একটু পর, না হলে পরীক্ষায় যে আন্ডা পাবে সেটার কোনো বিকল্প নেই। কইছে তোরে, আমি যে ভালো ছাত্রী সেটা সবাই জানে, আর তাই আমি রেজাল্টও ভালো করব। রাইসা টেবিলের উপর খাবার রেখে বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে উপরের কথাটা বলে চলে যায়, আর রাজ
কিছু না বলে দরজা লাগিয়ে খাবার খেয়ে শুয়ে পড়ে, কিন্তু এখন আর ঘুম যেন কোনোভাবেই রাজের চোখে ধরা দিচ্ছে না, কেননা বারবার রাজের চোখের সামনে অঙ্কিতার চাঁদ মুখটাই ভাসছে। না, আমি তো একটুও শান্তি পাচ্ছি না। এই মেয়ে কি আমাকে পাগল করে মারবে নাকি? আমি ঘুমাতেই পারছি না, ঝগড়াটে আমার মনটাই কেড়ে নিছে। রাজ এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। এদিকে অঙ্কিতা আর মাহি একসাথে শুয়ে আছে। মাহি এটা সেটা বলতে বলতে হঠাৎ বলে ওঠে, আচ্ছা আপু, তোমার কি মনে আছে সকালে রাজ ভাইয়ার কথা? ঠাঁটিয়ে তোর গালে একটা থাপ্পড় মারবো। এই, আমি কি ছেলেদের নিয়ে পড়ে থাকি নাকি যে এইসব রাজটাজকে চিনবো? আরে আপু, আমি তো সেটা বলিনি। আমি বলেছি সকালে তুমি যার সাথে ঝগড়া করলে তার নাম রাজ, রাইসার মামাতো ভাই। ও, তা তুই ওর কথা আমাকে বলছিস কেন শুনি? না, আসলে বলতে চাচ্ছি রাজ ভাইয়ার চেহারাটা কত কিউট, তোমার সাথে মাশাল্লাহ সেই মানাবে। মাহির বাচ্চা, তোর যদি থাপ্পড় খেয়ে গাল লাল না করার ইচ্ছে থাকে তো চুপচাপ নিজের স্বপ্নের নায়কের কথা ভেবে ঘুমিয়ে পড়। আপু, আব্বু আম্মু আমাকে এখনো তো বিয়েই দিল না, তাহলে আমার আবার বাচ্চা আসলো কোথা থেকে? মাহির কথা শুনে অঙ্কিতা যেন রাগে ফুঁসতেছে। সেটা দেখে মাহি আর কিছু না বলে সোজা ঘুমানোর ভান করে আর মনে মনে বলে, আপু, আমি আর রাইসা মিলে তোমাকে তো রাজ ভাইয়ার প্রেমে ফেলবই, দেখনি? তুমি খ্যাত ছেলেকে দেখতে পারো না, আমরা তোমার কপালে ওই খ্যাত মার্কা ছেলেকেই জুটিয়ে দেব। মাহি এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায়। আর এইদিকে অঙ্কিতা রাগে ফুসফুস করতে থাকে। রাগে যেন মাহিকে কাঁচা চিবিয়ে খেতে ইচ্ছে করতেছে। এইসব পিচ্চিদের মেরে তক্তা বানিয়ে দেওয়া দরকার। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না। এই রে, আমি তো ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী, তাহলে বয়সে পাকনা বুড়ি তো হয়নি। আমি শুধু এমনি একটা ভাবি। তোর তবে মাহির কথা যুক্তি আছে। ছেলেটা আসলেই অনেক কিউট, মন চায় জড়িয়ে ধরে টুস করে একটা কিস করে দিই। অঙ্কিতা এসব ভাবতে ভাবতে নিজেও ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠেই কাউকে না বলে বাইরে হাঁটতে যায়। হেঁটে বেশ কিছু সময় পরে আবার বাড়িতে ফিরে আসে। বাড়ির ভেতরে এসে দেখতে পায় রাইসা সোফায় বসে অঙ্ক করতেছে। কিরে পেতনি, তুই এত মনোযোগ দিয়ে কি অঙ্ক দেখিস শুনি? ও ভাইয়া, তুমি? তা সকাল থেকে তোমায় দেখছি না, কোথায় গেছিলে? নাকি আবার অঙ্কিতা আপুর হাতে মিষ্টি চর খাইতে গেছিলা? আমার তো আর খাইয়া কাম নাই, ওই ফাজিল মায়ের হাতের নিচ থেকে মায়ের খেতে যাই। আমি হাঁটতে গেছিলাম। ভাইয়া আর বাহানা করো না। অঙ্কিতা আপুর প্রতি যদি তোমার মনে কিছু ফিলিংস তৈরি হয় তাহলে বলো, আমি তার নাম্বার জোগাড় করে দেই। তোরে না এই বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করতে হবে। ফুপি, ফুপি, তোমার মেয়েকে এবার একটা বিয়ে দিয়ে দাও, খালি আমার পিছনে লাগতে আসে। ভাইয়া, তুই আবার আম্মুকে বলতে গেলি কেন? হ্যাঁ, এখন তো নিশ্চিত আম্মু আমার ক্লাস নেবে। তোর কথা তো আম্মু শুনবেই শুনবে। এবার তাহলে ভাব, আমার সাথে লাগতে আসলে পরিণাম কতটা ভয়াবহ হয়। আমি বিয়ে করার আগে তোকে এই বাড়ি থেকে বিদায় করব। কইলেই হইল, আমি এই বাড়ি থেকে বিদায় হওয়ার আগেই অঙ্কিতা আপুকে এই বাড়ির বউ করে আনবো। রাইসার কথা শুনে রাজ তো রাগে ফুঁসতে থাকে। রাজের এমন অবস্থা দেখে রাইসা সেখান থেকে আম্মু বাঁচাও বলি একটা দৌড় ওর রুমের দিকে। রাজও কম কিসে রাইসাকে পেছন পেছন ধাওয়া করে, কিন্তু কোনো কাজ হয় না। কেননা রাইসার রুমে গিয়েই দরজা নক করে দেয়। এদিকে রাজ তো সেই রেগে আছে, দরজার বাইরে থেকে বলে, আজকে না হয় পালিয়ে বেঁচে গেলি, কিন্তু পরের বার আমি তোকে ছাড়বো না, এই আমি বলে দিলাম। রাজ কথাটা বলে শেষ করার আগেই রাইসার বাবা এসে রাজের গালে সজোরে কষে দুটো থাপ্পড় লাগায়। এতে রাজ তো হতবাক হয়ে গালে হাত দিয়ে তাকিয়ে আছে। সাথে দরজার ওই পাশে দাঁড়িয়ে রাইসা। রাইসা ভাবতে পারেনি ওর বাবা রাজকে এভাবে থাপ্পড় দিবে। হারামজাদা, তোর সাহস কি করে হয় আমার মেয়ের সাথে এভাবে কথা বলার? আমার বাড়িতে থেকে আমার মেয়েকে বলিস পরে দেখে নিবি? ওই লম্পট, তুই আমার মেয়েকে কি করতে পারবি শুনি? ফুপি, তুমি বিশ্বাস করো, আমি রাইসের সাথে মজা করছিলাম। যেমন মিষ্টি ঝগড়া আমাদের মাঝে সব সময় হয়ে থাকে। জানি না ফুবার আজকে আবার কি হলো। তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করিস? আসলে তোদের মতো ছেলেদের লাই দিয়ে দিয়ে মাথায় তুলতে নেই।
রাইসার মায়ের জন্য তোকে কিছু করতে পারছি না, তবে এমন একটা দিন আসবে যেদিন তুই নিজেও বুঝতে পারবি না তোর সাথে কি ঘটনা ঘটে। রাজ কিছু বলতে যাবে ঠিক তখনই রাইসা রুম থেকে বের হয় আর রাইসার আম্মু সেখানে চলে আসে। আব্বু, তুমি রাজ ভাইয়াকে এভাবে মারলে কেন বলো? আমাদের ভাই বোনের মাঝে এমন দুষ্টুমি তো সবসময় লেগেই থাকে, তাহলে এখন ভাইয়াকে মারলে কেন? চুপ কর বেয়াদব, মাইয়ার মুখে মুখে কথা বলিস। আসলে তোকে আদর দিয়ে দিয়ে একটু বেশি মাথায় তুলে ফেলেছি। আমি কি জিনিস সেটা তুই জানিস না। যদি জানতি তাহলে এমন তো করার সাহস কোনোদিনও করতি না। রাইসা তোর বাবার ধমক শুনে ভয় চুপসে গেছে, আর রাজ তো কোনো কথাই বলছে না। এদিকে রাজের ফুপি ওর ফুপাকে থামিয়ে বলে, তুমি রাজের গায়ে হাত তুলেছো কেন? রাজ তো কোনো অপরাধ করেনি। দেখো রাইসার আম্মু, তোমার জন্য আমি ওই লম্পটের বাচ্চাকে কিছুই বলিনি, তাই বলে এটা নয় যে ও আমার বাড়িতে থেকে আমার মেয়েকে হুমকি দিয়ে বেড়াবে। ফুপি, তুমি বিশ্বাস করো, আমি রাইসের সাথে মজা করছিলাম। যেমন মিষ্টি ঝগড়া আমাদের মাঝে সবসময় হয়ে থাকে। জানি না ফুফারাজকে আমার কি হলো। হ্যাঁ আম্মু, রাজ ভাইয়া সত্যি কথাই বলছে। আমি তো রাজ ভাইয়ার সাথে বেশি দুষ্টুমি করি সব সময়, তবুও আব্বু কেন এমন করলো? রাইসা, রাজ, তোরা এখান থেকে যে যার রুমে চলে যা, যা হয়েছে আমি দেখছি। রাজের ফুপির কথা শুনে ওর রুমে চলে যায়। এদিকে রাইসা রুমে এসে চোখের জলে বালিশ ভিজিয়ে একাকার, কেননা রাজ শুধু ওর জন্যই মার খেয়েছে। রাজ ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও, শুধু আমার জন্য আজকে তোমার সাথে এমনটা হয়েছে। রাইসা সব বলছে আর কেঁদেই যাচ্ছে। এদিকে রাজ সেসব মনে না রেখে ঘুমিয়ে পড়ার ভাবনায় মনে আনতেই পাশে থাকা ফোনটা বেজে ওঠে। রাজ ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ওর আম্মু কল দিচ্ছে, তাই রাজ তাড়াতাড়ি রিসিভ করে। আসসালামু আলাইকুম আম্মু, তোমরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তা বাবা, তুই কেমন আছিস সেটা আগে বল। আম্মু, আমি অনেক ভালো আছি। তোমরা আমার কাছে ফিরে আসো না আম্মু, আমার যে তোমাদের দেখতে খুব ইচ্ছে করে। বাবারে, যেতে তো চাই, এই মনটা যে তোকে দেখার জন্য সব সময় ছটফট ছটফট করে, কিন্তু কি করব বল। এই মাসেই তোর বাবার চাকরিটা চলে গেল। কত কষ্ট করে আরেকটা চাকরি নিয়েছে, হাতে টাকাও থাকে না। আর কিছুদিন অপেক্ষা কর, আমরা তোর জন্য সুন্দর একটা বাড়ি করে চলে আসব। আম্মু, আমার তো এরকম বাড়ি চাই না, আমার তো শুধু তোমাদের আদর ভালোবাসা চাই। এই মনটা যে সব সময় তোমাদের কাছে পেতে ইচ্ছে করে। সেই কবে তোমাদের দেখেছি সেই কথা মনে করতেই ক্যালেন্ডার দেখে চোখ যায়, কারণ সঠিক তারিখটাই মনে পড়ে না। আবারে, তোর থেকে হাজার গুণ কষ্ট আমাদের হচ্ছে, তবুও কি করার বল। বুকে হাজারো পাথর বেঁধে পড়ে আছি এই প্রবাসে। আম্মু, এখানে কি বাবা মা কষ্ট করে তাদের সন্তানকে মানুষ করছে না? তাহলে তোমরা আমাকে একা রেখে কেন ওই দূর প্রবাসে পড়ে আসো? চলে আসো না আম্মু, তোমাদের না দেখে আমার মনটা একদম ভালো থাকে না। রাজের এমন কান্না ভেজা কণ্ঠ শুনে রাজের আম্মু কথা বলতেই পারছিল না, তাই ফোনটা কেটে দিয়ে ফ্লোরে বসে কাঁদতে থাকে। আজ দুইটা টাকার জন্য সন্তানকে একা রেখে দূরে পড়ে আছে। এমন হাজারো বাবা মা আছে যারা সন্তানের সুখের জন্য সন্তান মায়ের বুকের দুধ ছাড়তেই আত্মীয় স্বজনের কাছে রেখে কর্মের তাগিদে বের হয়ে পড়ে। তাদের কি কষ্ট হয় না? কষ্ট অবশ্যই হয়, তবে সবাই যে নিয়তির শিকার। এদিকে রাজের বাবা অফিস থেকে এসে দেখে রাজের মা ফ্লোরে বসে কান্না করতেছে, তাই রাজের বাবা জিজ্ঞেস করে, রাজের মা, তোমার কি হয়েছে? তুমি এইভাবে ফ্লোরে বসে কান্না কেন করছো? হ্যাঁ? রাজের বাবার কথার জবাবে রাজের মা কিছুই বলে না, নীরবে কেঁদেই চলেছে। এইদিকে রাজের বাবা রাজের মা কিছুই বলছে না দেখে আবারও জিজ্ঞেস করে, কি হলো, কিছু বলছো না কেন? তোমাকে কি অফিসে কেউ কিছু বলেছে? না, আমাকে অফিসে কেউ কিছু বলেনি, তবে আজকে রাজের সাথে কথা বলে খুবই খারাপ লাগলো। ওকে আমি পেটে ধরেছি ঠিকই, কিন্তু মায়ের আদর ভালোবাসা কখনোই দিতে পারিনি। আজ কতটা বছর হলো ওকে চোখের দেখাটাও দেখতে পারি না। রাজের মায়ের কথা শুনে রাজের বাবার চোখেও জল চলে আসে। নিজের চোখের জলকে আটকে ধরে রাজের মায়ের চোখের জল মুছে দিয়ে বলে, শান্ত হও, এইভাবে কেঁদে কি আর হবে? আমরা চাকরিজীবী বাবা মা এমনি সন্তানের সুখের জন্য সারা জীবন কর্মের তাগিদে বাইরে পড়ে থাকি।
অথচ সন্তানকে আদর ভালোবাসা দিতে পারি না। চলো না আমরা বাংলাদেশে গিয়ে একটু ঘুরে আসি। বেশি দিন থাকবো না, এই ধরো বসের থেকে ছুটি নিয়ে 10 দিন থেকে চলে আসবো। তবুও তো 10টা দিন রাজকে বুকের মাঝে আগলে রাখতে পারবো। রাজের মা, তুমি তো জানো আমরা এই মাসেই বাংলাদেশের একটা কোম্পানিতে নতুন জব নিয়েছি। আর এই অফিসের রুলস হলো 3 মাস কাজ না করলে কোনো ছুটি হয় না। আর মালিক নাকি বাংলাদেশেই থাকে, এখানে আসলেও তাকে কেউ দেখেনি আজও। তাহলে কি আমি আমার সন্তানকে দেখতেই পারবো না? রাজ যখন ক্লাস 7-এ পড়ে তখন এই প্রবাসে চলে আইছি, আর এখন রাজের প্রায় গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে এসেছে। চিন্তা করিও না, আল্লাহ একটা ব্যবস্থা আমাদের জন্য ঠিকই করে দেবেন। তুমি একটু শান্ত হও। আমি তোমার চোখের পানি দেখলে যে আমি নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারি না। এভাবেই রাজের মা আর রাজের বাবার মাঝে নানান রকমের কথা চলতেই থাকে। দেখতে দেখতে পার হয়ে যায় অনেকগুলো দিন, সাথে রাইসার পরীক্ষা। এর মাঝে কারণে অকারণে অঙ্কিতা রাজকে অনেক অপমান করে, সাথে মারধর করেছে। দুজনেই যেন সাপে বেজির মতো লেগে থাকে, কিন্তু অঙ্কিতাকে রাজ কিছুই বলে না তেমন। কেননা মনে মনে অঙ্কিতাকে রাজ যে খুব করে ভালোবাসে, যেটা অঙ্কিতার সামনে গিয়ে মুখ ফুটে বলতে পারে না। কেননা রাজ অঙ্কিতার রাগকে ভীষণ ভয় পায়। রাজ একদিন একটা কাজে যাওয়ার জন্য রুম থেকে বের হলেই রাইসা রাজের পেছনে চলে আসে। রাজ রাইসাকে দেখে বলে, ওই পেতনি, তুই আমার সাথে কোথায় যাচ্ছিস? আমি একটা কাজে যাচ্ছি। এই মা, বলো কি? আমি এত সুন্দর করে সেজেছি তোমার সাথে ঘুরতে যাব বলে, আর তুমি বলছো একটা কাজে যাচ্ছ? শোন, আমি এখন একটা কাজে যাচ্ছি, তাই তুই একদম জ্বালাতন করিস না, বলে দিলাম। তোর বাবা আবার দেখলে আমাকে মেরে কুচি কুচি করে পদ্মার জলে ভাসিয়ে দেবে। ভাইয়া, তুমি যতই বাহানা করো না কেন, আমি মানছি না। কারণ আমি তোমার সাথে এমনিতে অনেক দিন হলো ঘুরতে যাই না। আজকে যখন ঠিক করেছি তোমার সাথে ঘুরতে যাব, তো যাবই। এই রাজা রাইসাকে এমন ভাবে কথা বলতে দেখে রাজের ফুপি রান্নাঘর থেকে চলে আসে আর বলতে থাকে, এই, তোদের আবার কি হলো? হ্যাঁ, এমন সাপে পেঁচির মতো ঝগড়া করতেছিস কেন শুনি? ফুপি, দেখো না, আমি একটা দরকারি কাজে যাওয়ার জন্য বের হচ্ছি, আর তোমার এই ফাজিল মেয়ে আমার পিছু নিয়ে এসে ঘুরতে যাবে বলে। রাইসা তো ঠিকই করেছে। তোর আবার কিসের কাজ? হ্যাঁ, থাকস তো সবসময় বসে আর কম্পিউটার নিয়ে। কি একটা করিস। যা, ওকে একটু ঘুরে নিয়ে আয়। রাহুলের সাথে তো আর ঘুরতে যায় না, তোর সাথেই শুধু যেতে চায়। ফুপি, আমি বলি কি, তোমরা ওকে বিয়ে দিয়ে দাও, তাহলে জামাই নিয়ে মন খুলে ঘুরতে পারবে, একটু আমাকে প্যারা দেবে না। যখন বিয়ে দেওয়ার সময় হবে তখন ঠিকই বিয়ে দিব। এখন তুই ওকে নিয়ে ঘুরতে চা, কেমন? ঠিক আছে, যাচ্ছি। কি আর করা, তুমি বলেছো, সেটা কি আর মানা করতে পারি? আমার মায়ের পরেই তোমাকে মা বলে সম্মান করি। এই পেতনি, চল। রাইসার কোনো কথা না বলে রাজের সাথে বেরিয়ে পড়ে। রাইসার আম্মু মনে মনে রাইসাকে রাজের সাথে বিয়ে দিয়ে রাজকে নিজের মেয়ের জামাই করে রাখতে চায়, কিন্তু সেটা কখনো প্রকাশ করে না। কেননা রাইসার বাবা আর রাহুল সেটা কখনোই হতে দেবে না। এদিকে রাজ আর রাইসা ঘুরতে ঘুরতে একটা পার্কে চলে আসে। দুজনেই বসে কথা বলছে, তখনই রাইসা দূরে ইশারা করে বলে, ভাইয়া দেখ, ওই মেয়েটা কত সুন্দর, একদম পরীর মতো। ইস, তোমার সাথে যা মানাবে না, উফ, ভাবতেই মজা লাগছে। রাজ রাইসার কথা শুনে সেই দিকে তাকিয়ে দেখে অঙ্কিতা আর মাহি। অঙ্কিতাকে দেখে তো রাজ রাইসার দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। ভাইয়া দেখ, আমি কিন্তু একদম তোর সাথে মজা করিনি। আসলেই অঙ্কিতা আপুকে আজকে খুব সুন্দর লাগছে। দেখো, আজকে ছেঁড়াপাটা প্যান্ট ছেড়ে বাঙালি ঐতিহ্যের শাড়ি পরে এসেছে, একদম পরীর মতোই লাগছে। কিন্তু রাজ এত সময় রাগের জন্য অঙ্কিতার দিকে খেয়াল করেনি, তবে রাইসার কথা শুনে রাজ সামনে তাকিয়ে হা হয়ে যায়। কেননা অঙ্কিতা আজকে একটি হলুদ শাড়ি পরেছে, চুলগুলো খেজুরের গাছের মতো বেনি করেছে, যেন কোমর ছাড়িয়ে আছে। কপালে ছোট একটা টিপ, কানে স্বপ্নের ঝুমকো জবা দুল, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। উফ, কি যে দারুণ লাগছে! লেখক নিজেই ক্রাশ খেয়ে গেছে নায়িকার রূপের বর্ণনা দিতে গিয়ে। ইস, এমন একটা ফুলপরি যদি তার মনের রাজ্য এন্ট্রি নিত, তাহলে আমাদের লেখক সাহেবের জীবনটা সুখে সাহকরে ভরে উঠত। রাজ হাঁ করে অঙ্কিতার দিকে তাকিয়ে আছে।
রাজকে এমনভাবে অঙ্কিতার দিকে তাকিয়ে থাকতে দেখে রাইসা বলে, আমি বললেই শুধু দোষ, নিজে যে হাঁ করে তাকিয়েছো সেটার কিছুই না। এই যে ভাইয়া, মুখের মাঝে মশা ঢুকে যাবে কিন্তু। রাইসার কথায় রাজের ধ্যান ভাঙে। রাজ একটানা প্রায় অনেকটাই লজ্জা পেয়ে যায়। এদিকে অঙ্কিতা আগে রাজকে খেয়াল না করলেও এখন ঠিকই খেয়াল করেছে। মাহি, দেখ তোদের লম্পট রাজ আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে গিলে খাবে। এমন হলুদ পরি যদি সামনে থাকে তাহলে শুধু রাজ ভাইয়া কেন, সব ছেলেই তো হা করে তাকিয়ে থাকবে। আপু, তোমাকে আসলেই খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা পরী। চুপ থাক, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এখন বল, আমরা এখানে ঘুরতে আসবো সেটাও জানো কিভাবে? দেখো আপু, এটা একটা পাবলিক প্লেস, এখানে যে কেউ ঘুরতে আসতে পারে, কোনো বাধা নাই। আর ওদের মন চাইছে তাই ঘুরতে আসছে। দেখ, আমার কাছে শেয়ানা সাজার একদম চেষ্টা করিস না। তুই যে রাইসাকে বলেছিস সেটা আমার বোঝা শেষ, বুঝলি? ইয়ে মানে আপু, হয়েছে কি? থাক, আর মানে মানে করতে হবে না। এখন চল, ওই লম্পট ব্যাটাকে একটু মজা দেখিয়ে আসি। আমার দিকে তাকিয়ে থাকে, সাহস কত বড়! অঙ্কিতা কথাটা বলেই মাহিকে নিয়ে রাজদের সামনে এসে দাঁড়ায়। অঙ্কিতা কিছুই বলছে না দেখে রাইসা বলে, বাহ আপু, তোমাকে তো খুব সুন্দর লাগছে, একদম পরীর মতো। তোমার রূপের বর্ণনা যতই করব ততই কম হয়ে যাবে। দেখো রাইসা, আমি সুন্দরী, তাই আমাকে সুন্দর লাগছে, এটা বলার কি আছে? আর তোমার লম্পট ভাইকে বলে দাও আমাদিকে হাঁ করে না তাকিয়ে থাকতে, তাহলে চোখ তুলে মার্বেল খেলবো। আপু সরি, আমি কিছুতেই বলতে পারবো না। তোমার ইচ্ছে হয় ভাইয়াকে তুমি বুঝিয়ে বলো, তাহলেই হবে। এই মাহি, চল একটু ওই দিকটায় ঘুরে আসি। রাইসা কথাটা বলেই মাহির হাত ধরে অন্যদিকে নিয়ে যায়। এদিকে অঙ্কিতা তো রাগে ফুসফুস করতেছে মাহির উপরে। রাজও কম কিসে রাইসাকে বকা দিতে থাকে। পেতনি, তুই আমাকে এভাবে রেখে গেলি, তোকে যে আমি কি করব আল্লাহই জানে। শক্তনের সাহস কত বড়, আমাকে জমের হাতে একা ছেড়ে যায়। রাজকে এভাবে দাঁড়িয়ে বিড়বিড় করে কথা বলতে দেখে অঙ্কিতা নিজের রাগকে বাম পকেটে রেখে নীরবতা ভেঙে বলে, আমি কোনো মাটি তৈরি পুতুল নই যে কেউ এভাবে চেয়ে চেয়ে দেখবে আর আমি কিছু বলবো না। তুমি পুতুল কেন হতে যাবে? তুমি তো হলে আসমান থেকে নেমে আসা হলুদ পরি। তোমার কাছে তো বনলতা সেনও হার মেনে যাবে। উফ, আমার মনে হয় মুগ্ধ নয়নেই তোমার উপর তাকিয়ে থাকি। রাজ এসব বলছে যেন ঘোরের মাঝে, ও যেন বুঝতেই পারছে না কি বলছে। এদিকে অঙ্কিতার কেন জানি এখন একটু রাগ লাগছে না, রাজের কথাগুলো খুব ভালো লাগছে। একটু কি বেশি হয়ে যাচ্ছে না? কোথায় আসমানের পরি আর কোথায় আমি? আমি তো আমারই মতো। তুমি তো তোমার মতোই, তবুও তোমাকে দেখে আজকে কেন জানি চোখ সরাতেই পারছি না। বারবার তোমাকে দেখতেই মন চাচ্ছে। তোমার এই হরিণী কাজল কালো চোখে কি এমন মায়া আছে, বলো না। রাজের এমন কথা শুনে অঙ্কিতা মনে মনে বলে, যেটা হয়তো রাজের কান অব্দি পৌঁছায় না। পাগল একটা, শুধু আমাকে দূর থেকেই ভালোবাসে, কাছে এসে বলতে পারে না। আরে, আমার কাছে এসে বললে কি এমন হবে? না হয় রাগের বশে একটা থাপড় মারতাম, তবুও তো আমি তাকে অবশেষে আপন করে নিতাম। এই যে শোন, আমার চোখে না কোনো মায়া নেই, আমার চোখে আছে শুধু ভয়ঙ্কর এক প্রেমের নেশা। অঙ্কিতা কথাটা বলেই লজ্জামাখা মুখ করে নিচের দিকে তাকিয়ে থাকে। রাজ এমন সুযোগ পেয়েও কিছু বলে না, কারণ রাজ ভালো করেই জানে সুন্দরী ললনা সুযোগ পেলেই শব্দ ব্যবহার করতে পিছু হয় না। তাই যাই করবে ভেবে চিন্তেই করবে, রাজ মনে মনে ভাবে। আমাকে পাগল ভেবেছো তাই না? আমি তোমার প্রেমে মগ্ন হয়ে পড়ি আর তুমি আমাকে সুযোগ বুঝে আঘাত করো। এটা হবে না মিস অহংকারী, এটা কিছুতেই হবে না। হ্যাঁ দাঁড়াম একটা, আমি কত সুন্দর করে হিন্স দিয়ে আসলাম, তবুও ভালোবাসার প্রকাশ করে না। আসলে লোকে ঠিকই বলে, গাধাকে যতই পেটা যায় গাধা কখনো ঘোড়া হতে পারবে না। গাধার মতো এই হাঁদারামটাও আমি যতই বুঝাই বুঝে না। এভাবে দুজন নিজেদের ভাবনায় বিভোর হয়ে থাকে। এর মাঝেই রাইসা আর মাহি চলে আসে। মাহি, এদের দ্বারা কিছুই হবে না, কেউ কারো মনের কথাও বলবে না।
শুধু রাগ দেখেই যাবে আর ভেতরে ভেতরে একে অন্যের জন্য কাঁদবে। সেটাই তো দেখছি। আমরা কত প্ল্যান করে দুই রাগওয়ারাকে এক করার জন্য নিয়ে আসলাম, আর ওরা সেটা না করে সময়টাই নষ্ট করলো। এখন অন্যদিন চেষ্টা করতে হবে। এখন চল বাসায় যাই। রাইসা ও মাহি কথা বলতে বলতে ওদের সামনে চলে আসে, আর রাইসা ওদের উদ্দেশ্যে বলে, ভাইয়া, তোদের এমন রাগী শুভদৃষ্টি শেষ হলে চল বাসায় যাই। এইখান থেকে আর কি করবে? তুই একটা হাঁদারাম, আসলেই তোর দ্বারা কিছু হবে না। রাইসা, তুই কিন্তু রাজভাইয়াকে অপমান করতেছিস, যেটা আমার মোটেও সহ্য হচ্ছে না, বলে দিলাম। চুপ থাক, তুই তো কোনো কথাই বলিস না। এদের এত কষ্ট করে বাইরে আনলাম যেন মনের কোণে জমে থাকা রাগকে ভুলে পাথরের মতো মন ফেটে টুকরো টুকরো করে তৈরি হওয়া ভালোবাসার কথাটা বলতে পারে। সেটা না করে হাঁদারাম বসে বসে রাগ দেখাচ্ছে। রাইসা, তোরে কিন্তু এবার মায়ের দেবো। কি সব আবল তাবল বলছিস? হ্যাঁ, আমি ওর মতো শাকচুনিকে ভালোবাসতে যাবো কোন দুঃখে? মাহি, চল এখান থেকে। ওর মতো খ্যাতকে ভালোবাসতে আমার বই গেছে। আমার জন্য মনে হয় দেশের ছেলের অভাব পড়েছে। অঙ্কিতা কথাটা বলি মাহির হাত ধরে ট্রেনে অন্যদিকে চলে যায়, আর এইদিকে রাজ রাইসার দিকে রাগের দৃষ্টিতে তাকাবে তার আগেই দেখে রাইসা নিজেই এমনভাবে তাকিয়েছে যেন রাজকে গিলে খাবে। আমার কি মনে হচ্ছে জানিস, তোকে বটি দিয়ে কুচি কুচি করে কেটে ফেলি। এত কষ্ট করে তোকে আনলাম অঙ্কিতা আপুকে তোর মনের কথাটা বলতে। আরে, আমি অঙ্কিতাকে ভালোবাসি না সেটা কিন্তু নয়, আমি অঙ্কিতাকে খুব ভালোবাসি, তবে ওর কোনো বিশ্বাস নাই যখন যা কিছু করতে পারে নিঃসন্দেহে। যা, আমি তোর মনের এই ভুল ধারণাটাও ভেঙে দেব, প্রমাণ করে দেব যে অঙ্কিতা আপু তোকে সত্যি সত্যি খুব বেশি ভালোবাসে, যেটা তোকে অহংকারের জন্য কিছু বলতে পারে না। দেখেছিস আগের মতো আপু তোর সাথে খারাপ ব্যবহার করে না। দেখা যাবে। এখন চল বাসায় যাই, আমি আবার একটা কাজে যাব। চল, তোকে ওই দোকান থেকে ফুচকা কিনে দেই। তুই তো ফুচকা না খেয়ে বাসে গিয়ে আমার কানের 12টা বাজাবি। ভাইয়া, তুই কত ভালো। আমি কোনো কথা না বলতে তুই আগেই বুঝে যাস, তাই তো আমার তোকে এত ভালো লাগে আমার সোনা ভাইয়া। হয়েছে, আর আদিক্ষাতা দেখাতে হবে না, এখন চল যাওয়া যাক। চল তাহলে। রাইসা কথাটা বলি রাজের সাথে পার্কের ভিতরে একটা ফুচকার দোকানে চলে আসে। রাজ দোকানে সাজানো একটা টেবিলে বসে আছে, মাহি অঙ্কিতা সেটা দেখে রাজ রাইসাকে বলে, রাইসা, চল আমরা অন্যদিকে চলে যাই। দেখা এখানে মাইরা আছে, আমাদের দেখলে আবার অঙ্কিতা কি করবে কে জানে। আরে কিছুই বলবে না, তুই শুধু চল। আর তুই একটা কথাও বলবি না কিন্তু, যা বলার আমি বলবো, কেমন? ওকে, সেটাই হবে। তবে শাকচুনি যদি আমাকে অপমান করার চেষ্টা করে তাহলে কিন্তু আমি চুপ থাকবো না। রাজের কথা জবাবে রাইসার কিছু না বলে সেখান থেকে অঙ্কিতাদের সামনে চলে আসে, আর মাহি পাশে বসে বলে, মাহি, তোরা কি কিপটা রে? আমাদের রেখে একা একাই খাচ্ছিস? দেখতে কিন্তু বিষয়টা কেমন দেখাচ্ছে। আরে আপুর জন্য তো চলে আসতে হলো। আই বস আর ফুচকা খা। তোকে ছাড়া আমার কি আর খেতে ভালো লাগছিল নাকি? বুঝি বুঝি, আমি সবই বুঝি। রাইসা, তোমার খ্যাত মার্কা ভাইয়ের পকেটে টাকা নাই বুঝি তোমাকে ফুচকা খাওয়ানোর? আরে ভাইয়ার পকেটে তো টাকা আছে, কিন্তু ভাইয়া আমাকে একা একা খাওয়াবে না, তাই তো তোদের সাথে যোগ দিলাম। যা বিল হবে সব ভাইয়াই দিয়ে দেবে, বুঝলে? রাইসার এমন কথার চাল দেখে রাজ মনে মনে অনেকটাই খুশি হয়, তবে মনের কোণে খুশিটাকে লুকিয়ে রাখে। অঙ্কিতাও কিছু বলে না, চুপ করে ফুচকা খেয়ে সবাই বাসায় চলে আসে। রাজ রাইসাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে ওর কাজে চলে যায়, আর ফিরে সেই রাত 10টায় পরে। রাজ বাড়ির ভেতরে এসেই তো অবাক, কেননা সবাই সোফায় বসে অনেক আনন্দ করতেছে। সবাই কেমন খুশি দেখে রাজ জিজ্ঞেস করে, ফুপি, আজকে সবাইকে এত খুশি খুশি মনে হচ্ছে কেন? আমি তো তোমাদের এত খুশি হতে কখনো দেখিনি। সবসময় রাহুল আর ফুবার মুখ তো বাংলা 5-এর মতোই দেখেছি। রাজের কথা শুনে রাজের ফুপা ও রাহুলের তো সেই রাগ ওঠে, তবুও রাগকে সামলে রাখে মনটা খুশি থাকার কারণে। আজকে আমার জীবনে খুশির একটা দিন, তাই তোকে কিছু বলে আমার খুশিটাকে মাটি করতে চাইলাম না, না হলে তোর যে কি করতাম বুঝতেই পারতি না। রাইসার আব্বু, তুমি একটু থামো তো। তুমি সব সময় রাজের সাথে এমন করো, কখনো ভাবো না বাবা মাকে ছেড়ে ছেলেটা কত কষ্টে আমাদের সাথে দিন কাটায়? ওকে একলা দিন কাটাতে বলেছে কে?
আমাদের বাড়ি থেকে চলে গিয়ে সোজা ওর গরিব মা বাপের কাছে গেলেই তো পারে। সেটা তো করবে না, শুধু আমার ঘাড়ের উপরে বসে বসে খাবে। দেখো রাইসার আব্বু, খাবার নিয়ে একদম খোটা দিবা না, কেননা রাজ টাকা দিয়ে এই বাড়িতে থাকে, তোমার টাকায় বসে বসে খায় না। তোমার মতন মানুষ আমি জীবনে দ্বিতীয়টা দেখিনি। দেখবে কি করে? এই পৃথিবীতে আমি তো একাই আছি, আর আমার বাবা মা আর কোনো সন্তান নেয়নি। আমার লালন পালন কষ্ট হবে ভেবে। আমার শ্বশুর শাশুড়ি সেখানেই ভুলটা করেছে, তোমাকে রাজার হালে মানুষ করে। রাজ, তুই কিছু মনে করিস না, তুই তো জানিস তোর ফুপা কেমন মনের মানুষ। আসলে আজকে একটা বড় প্রজেক্টের কাজ হাতে পেয়েছে, তাও আবার বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানির, তাই সবাই এত খুশি। ও আচ্ছা, বুঝলাম এতক্ষণে। আচ্ছা তোমরা থাকো, আমি গেলাম। ভাইয়া যাচ্ছ মানে কি? হ্যাঁ, তোমার রাতের খাবার খেতে হবে না বুঝি? নাকি পেটে পাথর বেঁধে রেখেছো আমাদের অন্ন শেষ হয়ে যাবে ভেবে? এখন থেকে সেটাই করতে হবে দেখছি। এমনিতেই ফুবা যেভাবে খাবারের খোটা দেওয়া শুরু করেছে, আসলে আমি বাইরে থেকেই খেয়ে এসেছি। রাজ কথাটা বলি সেখান থেকে রুমে চলে আসে। এভাবেই চলতে থাকে দিন। এর মাঝেই মাহি ও রাইসার অধিক পরিমাণের পরিশ্রমের ফলে রাজ ও অঙ্কিতার প্রেমের বাঁধনে বেঁধে যায়। এখন দুজনের মাঝে কোনো অহংকার নেই। অঙ্কিতার জীবন থেকে অহংকার শব্দটাই যেন কোথায় বিলীন হয়ে গেছে। একদিন রাতে অঙ্কিতার রাজ ছুটিয়ে কথা বলতেছে, ঠিক তখনই মাহি আসে। আপু, তুমি দুলা ভাইয়ের সাথে একাই কথা বলতেছো? আমাকে একটু দাও না, আমি একটু ভাইয়ার সাথে কথা বলি। ওই পেতনি, তোকে আমার বড় সাথে কথা বলতে দিব কেন? হ্যাঁ, তুই একটা প্রেম করে রাতভর কথা বলগা, যা। বললেই হলো? তুমি জানো না আমি রাজ ভাইয়ার শালিকা, আর নিয়মে আছে শালিকা হলো আদা ঘরওয়ালি। তাহলে আমারও দুলা ভাইয়ের উপর একটা হক আছে না? আইছে কি আমার হক আদায় করনেওয়ালা রে? আমার মনটাই চাইছে তোরে ঠাস করে একটা দিই। অহংকার আমার জীবন থেকে বিদায় নিচ্ছে বলেই বেঁচে গেলি। এই নে ধর, কথা বল। এই তো আমার লক্ষ্মী আপু, তুমি কত ভালো, শুধু শুধু রাগ দেখালে আমার উপরে। মাহির কথা জবাতে অঙ্কিতা আর কিছু না বলে ফোনটা মাহির হাতে দেয়। আর এদিকে দুই বোনের এমন কাণ্ড শুনে ফোনের ওপাশে রাজ তো হেসেই চলেছে। রাজের হাসি যেন কোনোভাবেই থামছে না, তবু অনেক কষ্টে হাসি থামিয়ে মাহির সাথে কথা বলে। এই যে আমার সুইট শালিকা, এভাবে বোনের বরের সাথে কথা বলার জন্য পাগল হলে যে? মনে মনে কি ফোন দিয়ে আসছো শুনি? ভাইয়া আপনি কত ভালো, তাই আপনার সাথে আমার কথা না বলে ভালোই লাগে না, প্রাণটা কেমন ছটফট ছটফট করে। কথার মাঝেই আমি খুঁজে পাচ্ছি কোনো একটা রহস্যের ঘ্রাণ। এখন ন্যাকামো না করে খুলে বলো তো কি চাই তোমার? এই তো ভাইয়া, আপনি কত ভালো, মনের মাঝে লুকিয়ে থাকা কথাটা ঠিকই বুঝে যান। আসলে হয়েছে কি, এখন আমার আর আপুর খুব করে আইসক্রিম আর ফুচকা খেতে মন চাচ্ছে, আপনি একটু নিয়ে আসবেন প্লিজ। তাই তো বলি, আমার শালিকার মুখে এমন মিষ্টি মিষ্টি কথা, কাহিনী কি? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো নি, তুমি কোনো চিন্তাই করিও না। মায়ের কিছু বলতে যাবে তার আগেই অঙ্কিতা মায়ের হাত থেকে ফোনটা নিয়ে রাজকে উদ্দেশ্য করে বলে, হয়েছে, ওই ফাজিল মেয়ে সাথে আর কথা বলতে হবে না। আর ওই যা বলো সেটা কিন্তু এখন করতে হবে। এখন রাতের প্রায় 11টা বাজে, তুমি এসব কোথায় পাবে? আরে সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করিও না, আমি আসি তো নাকি? আমার শালিকা আমার কাছে ফুচকার আইসক্রিম খাইতে চাইছে, যে আমি খাওয়াবো না এটা কি হয়? তাই বলে তুমি এত রাতে এইসব নিয়ে আসবে? তুমি আমার বাড়ির কাছে আসতেই তো পারবে না। দেখো। অঙ্কিতার কথা শুনে রাজ যেন অবাক হয়ে যায়। আর অবাক হবেই না কেন, গার্লফ্রেন্ড বলে কিনা তার বাড়ির সামনে আসতে পারবে না, এটা কি ভাবা যায় বলেন? রাজ অবাক হয়ে অঙ্কিতাকে জিজ্ঞেস করে, আচ্ছা একটা কথা বলো তো, আমি তো বুঝলাম না, আমি একটা সাহসী ছেলে হয়ে তোমার বাড়ির সামনে কেন আসতে পারবো না? আরে বুদ্ধু, তুমি তো কুকুর দেখে সেই ভয় পাও, তাও যদি হয় রাতের বেলায়, তাহলে তো কোনো কথাই নেই। আর আমাদের বাড়িতে একটা কুকুর আছে, আমরা ব্যতীত কাউকে দেখলেই তার খবর খারাপ করে ছাড়বে। অঙ্কিতার আমার কথা শুনে রাজের তো অবস্থা এখনই খারাপ, কেননা রাজ আসলেই কুকুরকে দেখে সেই ভয় পায়। আর আমার ধারণা প্রায় অনেক মানুষই কুকুর ভয় পায়, কারণ যদি কামড়ে দেয়। রাজ তো চিন্তায় শেষ, তবুও শত চিন্তা বাম পকেটে রেখে বাইক নিয়ে বেরিয়ে পড়ে।
আর কাদের যেন ফোন করে বলে ফুচকা, আইসক্রিম আরো অন্যান্য জিনিস নিয়ে আসতে। ব্যাস, তারা কি আর রাজের কথার অবাধ্য হতে পারে বলেন? তারা সুন্দর করে রাজ অঙ্কিতাদের বাড়িতে আসার আগেই জিনিসগুলো রাজকে দিয়ে যায়। আর বাড়ি থেকে একটু দূরে ওদের কাছে বাইকটা রেখে অঙ্কিতাদের বাড়িতে চলে আসে রাজ। আশেপাশে কুকুর খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে না পেয়ে অঙ্কিতাকে ফোন দিয়ে নিচে আসতে বলে। কিছু সময় পরে অঙ্কিতা চলে আসে আর রাজের সামনে এসে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলো? মাহির কথা শুনে এত রাতে এইসব নিয়ে এসেছো তুমি? আরে মাহি ছোট মানুষ, কত শখ করে একটা জিনিস চাইছে আমার কাছে, আর আমি সেটা দেবো না? এটা কি হয়? হয়েছে, এখন এইগুলা দিয়ে তাড়াতাড়ি ভেঙে পড়ো, না হলে পরে কিন্তু মজা পেতে হবে। এভাবে শ্বশুর বাড়ি এসে যদি খালি মুখে যাই তাহলে আমার পাঠকরা তো খারাপ বলবে, তাই শুকনো কিছু হলেও দাও। শখ কত, তোমার মনের ইচ্ছে বিয়ের আগে কখনোই পূরণ হবে না, তাই কুকুরের দৌড়ানি খাওয়ার আগে নিজে ভেগে যাও। রাজ কিছু বলতে যাবে তার আগে রাজকে দেখতে পায় অঙ্কিতাদের সেই কুকুরটা ওর দিকেই দৌড়ে আসতেছে। ঘটনা দেখে রাজ একটা কথা বলেই ভদর। ওই জান, তুমি থাকো, আমি পালাই। রাজের পেছনে পেছনে কুকুরটা দৌড়াতে শুরু করে। রাজের এই কাহিনী দেখে অঙ্কিতা যেন হাসতে হাসতেই গড়াগড়ি খাবার মতো হয়ে যায়। কত করে মানা করলাম, আমার কথা শুনলে না? এবার বোঝো, খুব শালিকার জন্য দরদ উতলায় উঠছিল তাই না? এবার মজা বোঝো। অঙ্কিতা কথাটা বলেই রুমে চলে যায়। আর এইদিকে রাজ দৌড়াতে দৌড়াতে ওদের কাছে চলে আসে। ওরা লাঠি নিয়ে উল্টা কুকুরকে তাড়া করে। এতক্ষণে রাজ বাইক নিয়ে বগার পার। রাজ কিছু দূর এসে পিছনে তাকিয়ে হাঁপাচ্ছে। আল্লাহ গো, শ্বশুর এটা কি পাল্টাছে? এটার আদর খেয়ে আমার তো শ্বশুর বাড়ির দাওয়াত খাবার শখটাই মেটে যাবে। কি দৌড়টাই না দিচ্ছে, ইস, শরীরটাই ব্যথা করতেছে। রাজ এসব ভাবতে ভাবতেই রাজ বাড়িতে চলে আসে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 6টি মাস। এখন রাজের পড়ালেখা শেষ হয়ে গেছে। অঙ্কিতার সাথে ভালোই চলছে রাজের প্রেম খেলা, কিন্তু রাজের ফুপার রাহুল এখন রাজকে দেখতেই পারে না বললেই চলে। তারা সবসময় রাজের কোনো না কোনো ক্ষতি করার জন্যই যেন ব্যস্ত হয়ে থাকে। একদিন সকালে রাজ রাইসার সাথে বসে খাবার খাচ্ছে, ঠিক সেই সময় রাজের ফোনে একটা কল আসে। রাজ ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ওর আম্মু কল দিছে, তাই রাজ আর দেরি না করে কলটা রিসিভ করে। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? আর আজকে হঠাৎ এত সকাল সকাল আমার কথা মনে পড়লো যে? ওয়ালাইকুম আসসালাম। তোর কথা আমাদের সব সময় মনে পড়ে, তাই তো তোর কাছে চলে আসবো বলে ঠিক করেছি। ও রিয়েলি? তা কবে আসবে তোমরা? আমি তোমাদের কবে দেখতে পাবো বলো? এই তো খুব শীঘ্রই দেখতে পাবি। তোর বাবা আমাদের বসকে বলে ছুটির জন্য ব্যবস্থা করতেছে, ছুটি দিলেই চলে আসবো। আচ্ছা আম্মু, তোমরা খুব তাড়াতাড়ি চলে আসো, আমার একদম ভালো লাগে না। আচ্ছা বাবা, চলে আসবো। ঠিক মতন খাওয়া দাওয়ার কর কেমন? এখন রাখি তাহলে, বাই। রাজের আম্মু কথাটা বলেই কলটা কেটে দেয়। এদিকে রাজের খুশি যেন ধরছেই না। রাজ কেমন খুশি দেখে, বাহ, মামা মামি আসবে বলে এত খুশি হয়েছিস তুই? খুশি হব না আবার? আমি কতদিন পরে তাদের আবার চোখের সামনে দেখতে পারবো, ভাবতেই অবাক লাগে। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হতে থাকে। দেখতে দেখতে পার হয়ে যায় আরো কিছুদিন। একদিন সকালে রাজ এখনো ঘুম থেকে ওঠেনি, কিন্তু বাড়িতে যেন কান্নার হিড়ির পড়েছে। সেই শব্দ রাজের কানে আসে। রাজ চোখ খুলে দেখে কান্নার শব্দ ওর রুমেই, আর সাথে অনেক মানুষ। রাজ অবাক হয়ে ওর ফুপিকে জিজ্ঞেস করে, ফুপি, কি হয়েছে? তোমরা এভাবে কান্না করতেছো কেন? আমি তো কিছুই বুঝতেছি না। রাজ, তুই রাইসার সাথে এটা কি করলি? রাজের ফুপির কথা শুনে তো অবাক। আর এমন কথা শুনে অবাক না হয়ে কি কোনো উপায় আছে বলেন? তাই রাজ আবারও জিজ্ঞেস করে, কি বলছো? আমি আবার রাইসের কি করলাম? আর রাইসা কোথায়? ওকে তো দেখছি না। রাজের কথা শুনে রাজের ফুপি সজোরে রাজের গালে একটা থাপ্পড় মেরে দেয়। রাজ অবাক হয়ে তাকিয়ে আছে। তুই রাইসার সাথে কি করেছিস সেটা একবার নিজের দিকে তাকা, তাহলেই বুঝতে পারবি। ছি, আমি কখনোই ভাবতে পারিনি তুই এমন। রাজের ফুপির কথা শুনে নিজের দিকে তাকিয়ে অবাক তো দূরেই থাক, অজ্ঞান হবার মতো অবস্থা। কেননা ও সারা শরীরে রক্ত লেগে আছে, আর বিছানার এক কোনায় পড়ে আছে রাইসার রক্ত মাখা নিস্তেজ দেহটি। পাশেই পড়ে আছে একটা ছুরি। রাজা যেন মাথায় কিছুই ঢুকছে না। দেখলে রাইসের মা, আমি বলেছিলাম না ও একটা লম্পট।
আমাদের একটা ক্ষতি করেই ছাড়বে। সেদিন আমার কথা শুনলে আজকে এই দিন দেখতে হতো না। বাবা, তুমি একটাবার শুধু বলো, আমার বোনকে ও যেইভাবে মারছে আমি তার চেয়েও ওকে জঘন্যভাবে মারবো। তোকে মরতে হবে না, আমার তো মন চাচ্ছে ওকে মেরে বালু চাপা দিই। রাজ, তুই এটা কীভাবে পারলি? রাশে তো সব সময় তোকে রাহুলের থেকে বেশি ভালোবাসতো। ফুবা, আমি রাইসাকে মারিনি। আমি কি কারণে রাইসাকে মারতে যাবো? আমার কোনো বোন নেই, আমি রাইসাকে বোন হিসেবে ভাবতাম। তোর মনে হয় একটা কথাও মনে নেই? পর কখনো আপন হয় না, তাই তুই আমার মেয়ের এই অবস্থায় করেছিস। না, আমি রাইসার কিছুই করিনি। আমি তো রাতে একাই ঘুমাইছিলাম। তুই যদি রাইসাকে নাই মারিস তাহলে রাইসা তোর রুমে কেন? তোর শরীরে রক্ত কেন? আর তোর হাতের পাশে ছুরি কেন বল? দেখো ফুপি, এইসব আমাকে ফাঁসানোর জন্য হয়তো কারো সাজানো নাটক। তুমি আমাকে বিশ্বাস করো। বিশ্বাস করবো তাও আবার তোকে? একবার বিশ্বাস করে আমার মেয়েটাকে হারালাম। সেদিন যদি তোর ফুফার কথা শুনতাম তাহলে এমন দিন দেখতে হতো না। আম্মু, তুমি শুধু শুধু এত কথা কেন বলতেছো? হ্যাঁ, ওকে আগে উত্তম মাধ্যম কিছু দিয়ে নেই, তারপর পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দেবে। রাহুল কথাটা বলেই রাজেল করাত ধরে বাইরে নিয়ে এসে উড়াধুরা মারতে থাকে। সাথে রাহুলের বাবাও মারতে থাকে। মারতে মারতে রাজের শরীরটাকে রক্তাক্ত করে ফেলে। রাজের শরীর থেকে এই বুঝি প্রাণ পাখিটা বেরিয়ে যাবে। রাজ ভাবতেই পারছে না রাইসার এই দুনিয়াতে নেই। অনেক সময় মারের পরে মারা বাদ দিয়ে পুলিশকে খবর দেয়। দেখতে দেখতে অনেকটা সময় চলে যায়। রাজের বাবা মাকে এই ঘটনা জানানো হয়। রাইসাকে সাদা কাপড়ে মরিয়ে খাটে শুইয়ে রাখা হয়েছে। পাশে একটা গাছের সাথে বেঁধে রেখেছে রাজকে। রাজের শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ছে, চোখ থেকে পানির তো কোনো অভাবই নেই। রাজের খুব করে ইচ্ছে হচ্ছে রাইসার কাছে যেতে, কিন্তু সেই উপায় যে নেই। এদিকে অঙ্কিতা ওর মামার বাড়িতে থাকার কারণে আসতে একটু দেরি হয়ে গেছে। অঙ্কিতা এসে রাজের গালে একটা থাপ্পড় বসিয়ে সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। ছি রাচ্ছি, যেই মেয়েটা তোমাকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসতো, তুমি তাকে এভাবে খুন করলে, তাও আবার তোমার কুপ্রস্তাবে রাজি হয়নি বলে। আরে, তোমার চাহিদা মেটানোর দরকার ছিল তুমি আমাকে বলতে। আমি হাসতে হাসতে তোমাকে আমার সব কিছু উজাড় করে দিয়ে দিতাম, তবুও রাইসার এমন পরিণতি তো হতো না। কেন করলে এমন? আমি কিছু করিনি। যাকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসতাম তাকে কিভাবে আমি খুন করতে পারি বলো? চুপ, একটা কথাও বলবে না। তোমার মতো লম্পট যেন আর কারো জীবনে না আসে। আমার জীবনটা নষ্ট করে ছাড়লি। অঙ্কিতা কথাটা বলি সেখান থেকে চোখ মুছতে মুছতে চলে যায়। আর এই থেকে রাইসাকে কবরস্থানে আর রাজকে পুলিশ এসে থানায় নিয়ে যায়। কেননা রাইসার দেহে আগেই ময়নাতদন্ত করেছে পুলিশ। এইটুকু তো প্রথমেই শুনেছেন। রাজকে পুলিশ থানায় নিয়ে আটকে রেখে রাজের চোখে জলে মুখটা ভেসেই যাচ্ছে। এদিকে রাইসার দাফন কাফন শেষ করে সবাই বাড়িতে চলে আসে। রাইসার আম্মু যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না তার একমাত্র মেয়ে আর তার কাছে নেই, তার বুক ছেড়ে চলে গেছে দূর আকাশে। এদিকে আকাশকে পুলিশ টর্চার করতে থাকে, তবুও রাজ কিছুতেই রাইসার খুন করেছে স্বীকার করে না। আপু, এটা কি হয়ে গেল? আমি ভাবতেই পারছি না রাজ ভাইয়ের ভালো মানুষের পিছনে এত বড় খারাপ মানুষ লুকিয়েছিল। কি করে পারলো বোনকে নিজের হাতে খুন করতে? আমি তো আগেই বুঝেছিলাম রাজ এমন ধরনের মানুষ। তোরাই তো আমাকে ওর প্রেমে পড়তে বাধ্য করলি। এখন দেখলি তো ও কেমন খারাপ মানুষ। আমি মানুষ চিনতে ভুল করেছি আপু, তুমি আমাকে ক্ষমা করে দিও। কিসের ক্ষমা চাচ্ছিস? হ্যাঁ, ভুল তো তুই করিসনি, ভুল করেছি আমি। ওকে ভালোবেসে নিজের জীবনের থেকে ওকে বেশি ভালোবেসেছি, আর সেই কথা ও একটা বারের জন্য ভাবলো না। এভাবে ওদের মাঝে নানা ধরনের কথা চলতে থাকে। এভাবেই পার হয়ে যায় দুদিন। রাজের বাবা মাও চলে এসেছে। রাজকে তারা থানায় দেখতে চাইলে রাজের ফুপি বলে, তোমরা আর কোথায় যাচ্ছ? একটু পরে গেলে কোর্টে দেখতে পারবা, কেননা আজকে তোমাদের লম্পট ছেলেকে আদালতে তোলা হবে। এটা কি হয়ে গেল? আমি তো কখনো ভাবিনি এমন একটা দিন আমাদের জীবনে আসবে। আমি কখনো ভাবিনি। আচ্ছা চলো আদালতে যাওয়া যাক। রাজের ফাঁসি হলে আমার মনটা শান্তি পাবে। নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসতাম আমি ওকে, আর এই প্রতিদান দিল।
দয়া করে এমন কথা বলিস না। রাজকে ছাড়া আমরা কি নিয়ে বাঁচবো বল? তোদের দেখাও তো ভুলও থাকতে পারে। এখানে ভুল কি থাকবে বলো? ওর হাতে ছুরি ছিল, রাইসার দেহটাও ওর ঘরেই ছিল, সাথে রাজের শরীরে রাইসার রক্ত। তবুও তুমি ওকে বিশ্বাস করতে বলছো? রাজের মা আর কোনো কথাই বলে না। এদিকে রাজকে পুলিশ কোর্টে পেশ করে, সবাই বসে আছে। রাজকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। রাজের চোখ জোড়া শুধু ওর বাবা মাকেই দেখছে। রাজের খুব ইচ্ছে হচ্ছে ওর বাবা মাকে জড়িয়ে ধরে বলতে ও কিছুই করেনি। রাজ সেটা করতে পারে না। রাজের বাবা মায়ের চোখ থেকেও অনবরত পানি পড়েই যাচ্ছে। আদালতের কাজও শুরু হয়ে যায়। দুঃখের বিষয়, রাজের জন্য কোনো উকিল আসেনি, কেননা কেউ তার কেস নিতে রাজি হয়নি। যেখানে এটা স্পষ্ট রাজ নিজেই খুন করেছে, আর এখানে তো কেডি পাঠক নাই যে সত্যর জন্য লড়াই করবে। তাই বাদী পক্ষের উকিল বলে, স্যার, আমি মনে করি এই কেসটা নিয়ে কথা বলে আপনি আপনার মূল্যবান সময়টা নষ্ট করেন। কেননা এখানে তো স্পষ্ট হয়ে গেছে আসামি নিজেই খুনটা করেছে। তাহলে কথা বাড়ি কী লাভ? তবু আদালতে যেটা নিয়ম সেটা তো করতে হবে। সেটা তো করতে হবে। আসামি পক্ষের কোনো উকিল কেন আসেনি? জজ সাহেব, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমি খুনটা করেছি, তাই আমার কেসটা কেউ নেয়নি, যেখানে আমি খুনটা করিনি। আচ্ছা, ঠিক আছে, আপনি এখন কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকেন কেমন? আদালত তো আর আপনার মন গড়া কাহিনী শুনে চলতে পারবে না, তাই না মিস্টার জয়ছল? আপনি আপনার কার্য শুরু করেন। ধন্যবাদ স্যার। আচ্ছা মিস্টার রাজ, আপনি কেন রাশাকে খুন করলেন সেটা আমাদের একটু বলেন তো। যেখানে রাশা নাকি আপনাকে ভাইয়ের মতো সম্মান করত। আমি ওকে খুন করিনি, সেটা আপনারা কেন বুঝতে চাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, মানলাম আপনি খুন করেননি। তাহলে যেদিন রাতে রায়শা খুন হলো সেদিন রাতে আপনি রায়শাকে কেন হুমকি দিয়েছিলেন ওকে মেরে ফেলবেন বলে? এইসব মিথ্যে কথা আর সবটাই বানোয়াট। আমি রাইসের সাথে এমন কোনো কথাই বলিনি, কেননা আমি রাইসাকে বোনের থেকেও বেশি ভালোবাসতাম। ওহো, তাই নাকি? আচ্ছা ঠিক আছে জজ সাহেব, আপনার অনুমতি পেলে আমি রায়শার বাবাকে কিছু জিজ্ঞেস করে এই প্রশ্নের উত্তরটা সবাইকে শোনাতে চাই। উকিল সাহেবের কথা শুনে জজ সাহেব রাইসার বাবাকে প্রশ্ন করার অনুমতি দেন। অনুমতি দেওয়া হলো। আপনি মিস্টার রাফিক সাহেবকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। তারপরে রাইসার বাবা কাঠগড়ায় এসে পবিত্র কোরআনকে স্পর্শ করে বলে, যাহা বলিব সত্যি বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা মিস্টার রফিক, বলেন তো সেদিন রাতে মিস্টার রাজ রায়শাকে কেন মারতে চেয়েছিল? ইয়ো অনার, আমি সেদিন রাজের রুমের দরজার কাছ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমি শুনতে পাই ওদের মাঝে কথা কাটাকাটি হচ্ছে। যদিও ওরা সবসময় এমন টুকিটাকি ঝগড়া করতো, তাই আমি তেমন কর্ণপাত করিনি। কিন্তু আমি চলে যেতে নিলে আরও জোরে বলতে শুরু করে, যেটা স্পষ্টভাবে শোনার জন্য চেষ্টা করি। আর আমি শুনতে প্রায় ওরা বলছিল, রাইসা, আমাকে আজকে 2 লাখ টাকা এনে দেবে তোর বাবার থেকে? আমার টাকার ভীষণ দরকার। ভাইয়া, তুমি কি বলছো এইসব? হ্যাঁ, আমি এত টাকা কিভাবে বাবার থেকে নেব? বাবা জানতে পারলে তো আমাকে মেরেই ফেলবে। আর টাকা না দিলে আমি তোকে এই ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে মারবো। ধন্যবাদ, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। এবার আপনি যেতে পারেন। জজ সাহেব, আপনার সামনে সব প্রমাণ রাখা আছে। আর সব কিছুতে এটাই স্পষ্ট হয় যে এই খুনটা রাজ নিজের হাতেই করেছে। আপনি আপনার রায় শুনিয়ে নিন। বিনা প্রতিদ্বন্দ্বিতেই জিতে যায় বাদী পক্ষের উকিল মিস্টার জয়সর। জজ সাহেব অনেক ভাবনা চিন্তার মাঝে দিয়ে লিখিত করেন রাজের ফাঁসির রায়। রাজের মতো এমন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই ভেবে 1 মাস পরেই ফাঁসির কার্যকরের আদেশ দেন। রাজের বাবাও ভাই তো সেই খুশি, তারা বিশ্বজয়ের হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে পুলিশ রাজকে নিয়ে যেতে নিলে রাজের বাবা মা ফুপি ও অঙ্কিতার সামনে এসে দাঁড়ায়। রাজের মা রাজকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রাজের চোখে কোনো পানি নেই, সব পানি শেষ হয়ে গেছে। রাজ, তুই কেন এমনটা করলি? আমরা তো এই দিনটি দেখতে চাইনি। তোর টাকার দরকার ছিল আমাদের বলতি, আমাদের দুজনের কিডনি বিক্রি করে হলেও তোকে টাকা দিতাম। হ্যাঁ রাজ, তুই এমনটা কেন করলি? তোকে এই জন্য কি এত কষ্ট করে মানুষ করেছি, জীবনের বেশিরভাগ সময় দেশের বাইরে কাটিয়ে? আমি কিছু করিনি, তুমি কেন বিশ্বাস করতেছো না? রাজ কথাটা রাগ করেই বলে,
পুলিশ আর দেরি না করে রাজকে নিয়ে যায়, আর এদিকে সবাই চলে যায়। রাজকে অন্য একটা জেলে পাঠানো হয়। যে জেলের দায়িত্বে ছিলেন অঙ্কিতার বাবা মিস্টার আদনান সাহেব। আদনান সাহেব খুব ভালো মনের একজন মানুষ ছিলেন। আমরা যেই জন্য এখানে এসেছিলাম সেটা তো শেষ, তাই আমরা আবার চলে যাই। এখানে থেকে ছেলের ফাঁসি নিজের চোখে কিভাবে দেখব? এমন ছেলে জন্ম দিয়েছেন, তাহলে তার পাপের শাস্তি দেখতে অসুবিধা কোথায় শুনি? রাইসের বাবা, তুমি ওনাদের সাথে এভাবে কথা বলছো কেন? অন্যায় রাজ করেছে, আমার ভাই ভাবি করেনি। শুধু তোমার জন্যই আমি কিছু বলতে পারি না। সবাইকে মাথায় তুলে নাচো, পরে বুঝবা। দেখো রফিক, আমরা আমাদের সন্তানকে হয়তো সঠিক শিক্ষা দিতে পারিনি, তাই এমনটা করেছে। যেটা শাস্তি আমরা হাড়ে হাড়ে পাচ্ছি। আমি চাই না তুমি রাজের জন্য আমার বোনটাকে কথা শোনাও। আপনাদের ছায়া কোনো আমার বাড়িতে দেখতে চাই না। এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যান। রাইসের বাবা, তুমি এসব কি বলতেছো? ভাই ভাবি এখন কোথায় যাবে? যাহার নামে চোর রাস্তায় যাক, সেটা দেখার বিষয় আমার না। এই বের হন আপনারা, আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যান। রাইসের বাবা কথাটা বলে রাইসার মাকে রুমে নিয়ে যায়। আর এদিকে রাজের বাবা মা ব্যাগ নিয়ে চলে আসে ওই বাড়ি থেকে। তাদের একটা ছোট্ট বাড়ি আছে সেখানে। রাজের বাবা, আমার মনে হয় না রাজ রাইসাকে খুন করেনি। কেননা রাইসার বাবা আর ভাইয়ের ব্যবহার আমার মোটেও সুবিধার মনে হলো না। আমারও সেটাই মনে হয়, কারণ রাজ কখনো ওর টাকার দরকার হলেও আমাদেরকে বলতো না, তাহলে রাইসার থেকে কেন চাইবে? রাজের বাবা মায়ের কথার মাঝেই বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে একটা ছেলে বলে ওঠে, আপনারা ঠিকই বলেছেন, রাজের মতো মানুষ এমন কাজ কিছুতেই করতে পারে না। রোহিতকে রাজের বাবা মা দেখে চিনতে পারে না, তাই রোহিতকে জিজ্ঞেস করে, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আর এর আগে? আমাকে আপনারা চিনবেন না, আমি একজন উকিল। রাজের কেসের ব্যাপারে আমি শুনেছি, কিন্তু আমি দেশের বাইরে থাকার জন্য কিছু করতে পারিনি। এখন আর এইসব বলে কি হবে বলেন? কারণ রাজের ফাঁসির রায় হয়ে গেছে, আর এই মাসের পরেই ওর ফাঁসির কার্যকর হবে। না, এটা কখনোই হতে দেব না আমি বেঁচে থাকতে। আমি আপনাদের সাহায্য পেলে এই কেসটাকে আবার তদন্ত করে দেখতে চাই। যদি এটা খুব কঠিন কাজ, তবু এটা আমাকে করতেই হবে। বাবা, আপনি সত্যি আমার ছেলেটাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন তো, নাকি আমাদের এমনি আশ্বাস দিচ্ছেন? দেখেন আন্টি, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আর আমার মনে প্রাণে বিশ্বাস, রাজ এমন কাজ কোনোভাবেই করতে পারে না। আমি ওকে হাড়ে হাড়ে চিনি। কিন্তু বাবা, আদালত কি তোমার এই কথার উপরে বিশ্বাস করে নতুনভাবে কেস শুরু করবে? না, এটা এত সহজে হবে না। কিন্তু আমাদের চেষ্টা না করলে তো হবে না। আর আমি যেহেতু একজন নামকরা উকিল, সেহেতু জজ সাহেব একবার হলেও সুযোগ দেবেন আমার বিশ্বাস আছে। তবে রাজ যে জেলে আছে সেই জেলারেরও সাহায্য নিতে হবে। রোহিতের কথা শুনে রাজের বাবা মা কিছু বলতে যাবে, তার ঠিক আগ মুহূর্তে বাড়ির ভেতরে আস্তে আস্তে অঙ্কিতা বলে ওঠে, ওই জেলাকে রাজি করানোর দায়িত্বটা না হয় আপনারা আমার ওপরে ছেড়ে দেন। উনি আমার বাবা, তাই কোনো সমস্যা হবে না আমার। অঙ্কিতার এমন কথা শুনে সবাই তো অবাক। আর সব থেকে বড় কথা হলো, অঙ্কিতা এখানে আসলোই বা কি করে, তাই না? আসলে রাজ একদিন ওকে নিয়েই বাড়িতে আসছিল পুরাতন কিছু কাগজপত্র নেওয়ার জন্য। সেই সুবাদেই অঙ্কিতা এই বাড়িটা আগে থেকেই চেনে। আর আজকে সকালে যখন অঙ্কিতা রাজের ফ্যামিলির খোঁজে রাইসাদের বাড়িতে আসে, বাড়ির ভেতরে ঢোকার আগেই মাহি বলে, আপু, তুমি রাজ ভাইয়াকে সেই দিন অনেক রাগ দেখাইলা, সাথে চর আরো কত থাপ্পড়। তাহলে এখন তাদের পরিবারের খোঁজে এখানে কেন এসেছো? তুই আস্ত একটা গাধি না হলে আর এমন কথা কি বলতি? তুই জানিস সেই দিন রাজের উপরে আমার অনেক রাগ উঠেছিল, তাই এমন বলেছি। তাই বলে রাজের পরিবারকে সম্মান করব না, এটা তো হবে না। আপু, এত মায়া বাড়িয়ে কি হবে, যেখানে রাজ ভাইয়ের বাঁচাটা অনিশ্চিত হয়ে গেছে। এটা থেকে মুক্তি তার তো কখনোই মিলবে না, তাই না? না, রাজের কিছুই হবে না। এখন তুই কোনো কথা না বলে চল তো, ভিতরে গিয়ে দেখি আমার হবু শ্বশুর শাশুড়ি কোথায় আছে। তারপর ওরা দুজনেই রাশেদের বাড়িতে চলে আসে। ভিতরে ঢুকেই দেখতে পায় রাজের ফুপা সোফায় বসে আছে। আদালতে দেখেছে, তাই চিনতে একটু ভুল হলো না। এই তোমরা কারা, আর আমার বাড়িতে বা কেন এসেছো শুনি? আঙ্কেল, আমাদের আপনি চিনতে পারবেন না। আমরা রাজের বাবা মায়ের কাছে এসেছি।
ওনাদের কি একটু ডেকে দিতে পারবেন দয়া করে? সরি, তারা এই বাড়িতে নেই। তারা তাদের সেই বাড়িতে চলে গেছে। সেখানে গেলে হয়তো পেয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তারপরেই অঙ্কিতা মাহিকে বাড়িতে পাঠিয়ে দিয়ে রাজদের সেই বাড়িতে চলে আসে। আর তখনই উপরে সেই কথাটা হয়। আচ্ছা মা, তুমি কে? আমি তোমাকে আদালতেও দেখেছি রাজের জন্য চোখের পানি ঝরাতে। আমি তো তোমাকে চিনতে পারছি না। অঙ্কিতা রাজের মা বাবার পা ধরে সালাম করে খুব নমনীয়ভাবে বলে, মা, আমি আর আপনার ছেলে একে অপরকে খুব ভালোবাসি, কিন্তু হঠাৎ এটা কি হলো বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। আমার মনে প্রাণে বিশ্বাস রাজ কোনো চক্রান্তের শিকার পড়েছে। আমি আপনাদের খুঁজতেই এখানে এসেছি। আমারও সেটাই মনে হয়। তা না হলে রাইসার বাবা এক কথা বলে আবার ভাই আরেক কথা বলবে কেন? আর রাজের ফাঁসি হওয়াতে সবচেয়ে বেশি খুশি হতে দেখেছি রাইসার বাবা আর ভাইকেই। সেটাই তো, কারণ আমি শুনেছি রাজ নাকি রাইসাকে মেরেছে। রাইসা কুপ্রস্তাবে রাজি হয়নি বলে। আর সেই দিন আদালতে রাইসার বাবা বলল আরেক কাহিনী। এটা কি গরমিল মনে হচ্ছে না আপনাদের? সেটাই তো। এর জন্য তোমার বাবাকে বলে আগে রাজের সাথে দেখা করতে হবে। তারপর এই কেস নতুন করে তদন্তের জন্য হাইকোর্টে আপিল করতে হবে। তাহলে দেরি কেন করছেন? এ করলে চলেন, বাবাকে আমি বাড়িতেই দেখে এসেছি। এখনো মনে হয় বাবা বাড়িতেই আছে। ঠিক আছে, চলেন। এই আঙ্কেল আন্টি আপনারা আমার গাড়িতে চলেন, আর ম্যাডাম আপনিও আসেন, কেমন? চলেন। তারপর ওরা সবাই অঙ্কিতাদের বাড়িতে চলে আসে। অঙ্কিতা বাড়িতে এসেই দেখতে পায় ওর বাবা মায়ের সাথে সোফায় বসে কথা বলতেছে। অঙ্কিতাকে এভাবে লোক নিয়ে আসতে দেখে ওর বাবা বলে, কিরে মা, তুই এদেরকে কোথা থেকে নিয়ে আসলি? আমি তো এদের কাউকে চিনতে পারছি না, শুধু রোহিতকে ছাড়া। বাবা, এরা হলো রাজের বাবা মা, আর ইনি তো দেশের নামকরা উকিল। তুমি হয়তো চিনেই থাকবে। সেটা তো জানি, তবে রাজের বাবা মা এখানে কেন এসেছে সেটা একটু শুনে। বাবা, রোহিত সাহেব আবারও রাজের কেসটা হাইকোর্টে তুলতে চায়। আর আমাদের সবার বিশ্বাস রাজ কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে। তুমি একটা সাহায্য করলে খুশি হব। রোহিত, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি জানো এই জজ যে কেসের একবার রায় ঘোষণা করে সেটা কখনো পুনরায় তদন্তের জন্য সুযোগ দেয় না। স্যার, সেটা তো আমি জানি, তবে এটা না করতে পারলে যে একটা নির্দোষ ছেলেকে শাস্তি দেওয়া হবে। আমার মেয়ের পছন্দের মানুষ রাজ, তার জন্য একটা কিছু তো করতে হবে। আচ্ছা চলেন তাহলে আমরা দেখি কি করা যায়। স্যার, আপনি একটু চলেন না আমাদের সাথে। আপনি থাকলে অবশ্যই জজ সাহেব কিছু একটা ভেবে দেখবেন। তারপর সবাই মিলে জেলের দিকে আসতে থাকে। অঙ্কিতাদের বাড়ি থেকে জেলখানার দূরত্ব হলো 5 কিলোমিটার। ওরা কিছু সময় পরে জেলখানায় চলে আসে। সবাই আদনান সাহেবকে দেখে সম্মান করতে শুরু করে। ওরা সবাই ধীরে ধীরে রাজের কাছে আসে। রাজ দেয়ালের সাথে হেলান দিয়ে রুমের এক কোনায় গুটিসুটি হয়ে বসে আছে, হাঁটুর মাঝে মাথা দিয়ে। রাজের এমন অবস্থা দেখে ওর বাবা মা তো সেখানেই কান্না করে দেয়। আর অঙ্কিতার কথা আর কি বলবো, উনি তো সবার পেছনে দাঁড়িয়ে ওড়না দিয়ে চোখের জল মুছেই চলেছে। আসলেই রাগী মেয়েরা সহজেই কারো প্রেমে পড়ে না, আর যদি ভুল করেও কাউকে ভালোবাসে তাহলে মৃত্যু ছাড়া তাকে বলতে পারে না। রাজ, দেখ, আমরা তোর কাছে এসেছি। রাজ ওর বাবার কথা শুনে কাছে চলে আসে আর হাত দিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরার চেষ্টা করছে, কিন্তু 14 শিকের ওপারে থেকে কি আর জড়িয়ে ধরা যায় মনের আনন্দে? বাবা, তোমরা এসেছো? তোমরা জজ সাহেবকে বলো না আমি রাইসাকে মারিনি। বাপ, আমরা বিশ্বাস করি তুই রাইসাকে মারিসনি, কিন্তু এটা তো আমাদের প্রমাণ করতে হবে, না হলে কিছু হবে না। হ্যাঁ রাজ, আমি সেদিন দেশের বাইরে থাকার কারণে তোমার বিপদে পাশে দাঁড়াতে পারিনি, কিন্তু আজকে তোর পাশে আমি আছি। রোহিত, তোর সাথে আমার কতদিন পরে দেখা, সেই যে চলে গেলি আর আজকে আসলি। কি করব বল, কাজের চাপে কোথাও যাওয়া হয় না। আইনের হাতে যে আমাদের সবসময় বাধা থাকতে হয়। এখন তোর সাথে কি হয়েছিল একটু খুলে বল তো। আমি তো রাইসাকে বোনের থেকেও বেশি ভালোবাসতাম, তাহলে আমি ওকে কেন মারতে যাব? আর আমি ওর থেকে টাকাই বা কেন চাইতে যাব? বা যার দিকে এত বছরে কখনো বাজে নজরে তাকাইনি, আজ তার দিকে খারাপ নজরে তাকিয়েছি, বল? সেটাই তো, আমাদের তোর ফুপার ফুপাতো ভাইয়ের প্রতি নজর রাখতে হবে।
কেননা তারাই তোর ফাঁস শুনে বেশি খুশি। আর একটা কথা, রাশিকে যেই ছুরি দিয়ে খুন করা হয়েছে সেই ছুরির উপরে আমার হাতের কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। তুই রিপোর্ট দেখিস। আমি সব কিছুই দেখেছি, আর সেখানে শুধু তোর না বরং কারোরই ফিঙ্গারপ্রিন্ট নেই। হয়তো খুনি টেনশনের কারণে তোর হাতের ছাপ নিতে ভুলে গেছিল। তাহলে আমরা এখনই চলো জর্জ সাহেবের কাছে যাই আর সবকিছু খুলে বলি, যদি সে একটু সহায়তা হয়। চলেন তাহলে। রাজ, তুই কোনো চিন্তাই করিস না, তোকে আমি মুক্ত করেই ছাড়বো ইনশাল্লাহ। তারপর ওরা সবাই সেই জজ সাহেবের বাড়িতে চলে আসে। বাড়িতে ঢুকতেই দেবে না দারোয়ান, তবে আদনান সাহেবকে দেখে ভেতরে ঢুকতে দেয়। সবাই বাড়ির ভেতরে এসে দেখে রাজের ফুফা সেখান থেকে মাত্র বের হয়ে যাচ্ছে। যেই সবাই দেখেছে, কিন্তু রাজের ফুফা কাউকে দেখার আগেই লুকিয়ে যায়। তারপরে জজের সামনে চলে আসে। আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে কিছু কথা বলার জন্য এসেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। সেটা তো আমি তোমাদের দেখেই বুঝে গেছি, তোমরা রাজ নামের সেই আসামি হয়ে কথা বলতে এসেছো। হ্যাঁ স্যার, আমরা চাই আপনি এই কেসটা আবার আদালতে তুলে নতুন করে শুরু করেন। এই কেস ক্লোজ হয়ে গেছে, এটা করার কোনোভাবেই সম্ভব না। আর তোমরা বলছো কেস নতুন করে খুলতে। স্যার, একটু দয়া করেন, না হলে একটা নির্দোষ ছেলের সাথে যে অন্যায় করা হবে সেটা তো আপনি কোনোভাবেই চাইবেন না। এখন কেন এসেছো? হ্যাঁ, সেদিন তো আসামির পক্ষে কোনো উকিল ছিল না, কোথায় ছিলে তুমি? স্যার, আমি দেশের বাইরে ছিলাম। যদিও এই কেসের হিন্টে শুনেছিলাম, তবে এটা যে আমার বন্ধু রাজের সেটা জানতাম না। প্লিজ স্যার, কিছু একটা করেন। আর আমি দেখেছি যেই ছুরি দিয়ে রায়শাকে হত্যা করা হয়েছে সেটার উপরে রাজের কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। আচ্ছা, তোমরা এখন যাও, আমি উপর লেভেল থেকে কথা বলে দেখি, যদি তোমাদের জন্য কিছু করতে পারি সেটা কালকেই জানতে পারবে। ওকে স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কথাটা বলেই সবাই চলে আসে সেখান থেকে যার যার বাড়িতে। এদিকে রাইসার বাবা মা ভাই সোফায় বসে আছে। বাবা, রাজের বাবা মা নাকি রাজের কেসটাকে আবারও আদালতে তোলার জন্য চেষ্টা করছে। আমিও সেটা শুনেছি। তবে কেসটা যদি আবার আদালতে উঠে তাহলে কি যে হবে আল্লাহই জানে। স্বামী আর তার ছেলের কোনো মানেই যেন রাইসার মা বুঝতেছে না, তাই রাইসার বাবাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, তোমরা এমন করে কি বলতেছো শুনি? আর রাজের কেস আবার আদালতে উঠলেই তো ভালো। ইস, ছেলেটা জেলে কত কষ্ট পাচ্ছে না জানি। চুপ করো তো তুমি, আমার চিন্তায় ঘুম ধরছে না, আর তুমি আছো এসব কথা বলতে। তোমার ঘুম ধরবে কি করে? তোমরা তো চাও না রাজ নির্দোষ প্রমাণিত হোক। তোমরা তো ওর ভালো কখনোই দেখতে পারো নাই। আমু, তুমি একটু কফি বানিয়ে আনো তো, কথা বলে মাথা ধরে ফেলেছে। আমি কথা বললেই সেটা দোষ। তোরা যে এত কথা বলছিস সেটার কিছুই না। আমার মেয়েটা অকালে হারিয়ে গেল, সেটার জন্য আমার মনে শান্তি নেই। কষ্ট কি শুধু তোমার একাই হয়? কষ্ট আমাদের হয় না বুঝি? তোমার থেকেও কষ্ট বেশি হচ্ছে আমাদের, বুঝলে? এখন যাও তাড়াতাড়ি। রাহুলের কথা শুনে ওর মা সেখান থেকে চলে যায়। আর এইদিকে বাবা ছেলে আবারও গোপন কথায় লিপ্ত হয়ে পড়ে। দেখতে দেখতে পার হয়ে যায় 3টা দিন। এই 3 দিনের ভিতরেই রোহিত কোনো ক্লু জোগাড় করতে পারে না, সাথে জজ সাহেবও কিছুই করতে পারেনি। তবে আজকে শেষ চেষ্টা, যদি হাইকোর্ট থেকে অনুমতি পায় তাহলে হবে। বিকেলে জজ সাহেব আদনান সাহেবকে ফোন করে। আদনান, আমি অনেক কষ্টের পর আজকে হাইকোর্ট থেকে অনুমতি পেয়েছি এই কেসটা নতুন করে তদন্ত করার। তবে 10 দিনের মাঝে এই কেসের ফয়সালা করতে হবে। সাথে আমার সাথে হাইকোর্ট থেকে আসা 2জন জজও থাকবে। স্যার, একটা ভালো কথা শোনালেন। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ রোহিত থাকতে এত ভাবতে হবে না। রোহিত এই কেসটা হাতে নিয়েছে বলেই আমি সাহস পেয়েছি, না হলে আমি সামনে এগিয়ে যেতাম না। ঠিক আছে স্যার, আমি তাহলে রোহিতকে বিষয়টা জানিয়ে দেই, কেমন? তুমি সবাইকে জানিয়ে দাও, আর 2 দিন পরেই আদালতে শুনানি শুরু হবে। সো যা করার করো, আর আমি কিন্তু তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো না। বেস্ট অফ লাক। জজ সাহেব কথাটা বলেই কল কেটে দেয়। আর এইদিকে আদনান সাহেব সবাইকে জানিয়ে দেয় 2 দিন পরে রাজকে আদালতে নিয়ে আসা হয়। সবাই উপস্থিত আছেন আদালতে। এইদিকে উকিল সাহেব জজ সাহেবকে বলতেছে, আচ্ছা স্যার, আমি একটা কথা বুঝলাম না, নিশ্চিতে জিতে যাওয়ার কেসটা আপনি আবার শুরু করলেন কেন? জয়সল সাহেব বিনা প্রতিদ্বন্দ্বী
তাই তো কেসটা জিতেছেন। এবার কোর্টের প্রতিদ্বন্দ্বিতার সাথে যুদ্ধ করে কেস জিতে দেখান। আপনার এগেনস্টেও আছে রোহিত সাহেব। সেই জন্যই তো চিন্তা হচ্ছে, কারণ উনি তো আজ পর্যন্ত কোনো কেস হারেনি, যে কারণে হোক কেস জিতেই ছেড়েছে। আপনি আপনার মতন চেষ্টা করেন, কেমন? এখন যান, প্রস্তুতি নেন, আমি এখনই আসছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। জয়সল সাহেব কথাটা বলেই সেখান থেকে সোজা আদালতে চলে আসে আর তার চেয়ারে বসে রোহিতের পাশে এসে বলে, আমি একটা কথা কোনোভাবেই মেলাতে পারছি না। আপনি এই কেসের পেছনে কেন পড়ে আছেন, যেখানে জানেন আমি তুরি দিয়েই কেসটা জিতে নেব? সেটা আমি জানি। আপনি আমার সাথে কেস লড়তে এসেই কেস জিতে গেছেন বলেন, কিন্তু শেষমেশ হেরেই যান। আপনি চিন্তা করেন না, তার চেয়ে বরং আপনি এটা ভাবেন একটা বদ্ধ ঘরে একটা ছেলে ঝুলন্ত ফ্যানের সাথে আত্মহত্যা করে। পুলিশ তদন্ত করতে গিয়ে ওই রুমে ফ্যান আর লাশ ছাড়া কিছুই পায় না। এখন কথা হলো, ছেলেটি ফ্লোর থেকে 10 ফুট উচ্চতায় থাকা ফ্যানের সাথে ফাঁস কিভাবে নিলেন? এই রোহিতের কথা শুনে জয়সল তো চিন্তায় পড়ে যায়। তার মাথায় কোনোভাবেই আসতেছে না কিভাবে এটা হতে পারে। এত উপরে ঝোলার জন্য অবশ্যই একটা মোটা চেয়ার বা চুল লাগবেই। জয়সলের মাথায় যেন কোনোভাবেই কাজ করতেছে না। জয় সাহেবের প্রবেশ করছেন বলেই সবাই নিস্তব্ধ হয়ে যায়। শেষ হয়ে যাওয়া কেসটা আবার নতুন করে শুরু করা হলো। বাদীপক্ষের উকিল জলছয় আর আসামিপক্ষের উকিল হলেন রোহিত। এবার আদালতের কার্য শুরু করেন। আমি এই কেসটা তুড়ি মেরে আগেরবার জিতে নিয়েছিলাম, হ্যাঁ এবারও ঠিক সেইভাবে জিতে নেব। আমি ভাবতে পারছি না কেন রোহিত সাহেব এই কেসটা হাতে নিয়েছে নিজের রেপুটেশনটা নষ্ট করার জন্য। মিস্টার জয়ছল, আপনি আদালতে আপনার প্রমাণ পেশ করুন। আপনার এই সব কথা শোনার সময় আদালতে নেই, বুঝেছেন? ঠিক আছে জজ সাহেব, আমি তো সব প্রমাণ আগেই আপনার সামনে প্রেস করেছি, তাই যা বলার রোহিত সাহেবকে বলুক, আমার কিছুই বলার নেই। রোহিত সাহেব, আপনার মন্তব্য পেশ করুন। জজ সাহেব, আমি খুবই আনন্দিত যে আপনি নতুন করে এই কেসটা রিওপেন করেছেন। আমি প্রথমেই কাঠগড়ায় ডাকতে চাইব রাইসার মাকে। অনুমতি দেওয়া হলো। জয় সাহেবের কথা অনুযায়ী রাইসার মাকে কাঠগড়ায় দাঁড় করানো হয় আর রোহিত এসে তাকে প্রশ্ন করতে শুরু করে। আচ্ছা মাজি, ওই যে কাঠগড়ায় দাঁড়িয়েছে মিস্টার রাজ, তাকে কি আপনি চেনেন? রাজ আমার ভাইয়ের ছেলে। আমি ওকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসতাম, কিন্তু ও আমাকে প্রতিদান হিসেবে আমার মেয়ের মৃত্যু উপহার দিছে। আচ্ছা, মানলাম রাজ আপনার মেয়ে রাইসাকে মেরেছে, তবে আপনি কি আগে এমন কোনো আচরণ রাজের মাঝে লক্ষ্য করেছেন যেটার জন্য রাজ রাইসাকে খুন করতে পারে? রাজ আমার কাছে প্রায় ছোট থেকেই থাকে। আমি রাজের মাঝে কখনো টাকার লোভ বা আমার মেয়ের প্রতি বাজে দৃষ্টি আছে এমনটা দেখিনি। আপনি এখন যেতে পারেন। সত্যি কথাটা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এবারে কাঠগড়ায় ডাকতে চাই মিস্টার রাহুলকে। অবজেকশন ইওর অনার। রাহুলের সাথে কিন্তু আগে শুনানিতে কোনো সম্পর্ক ছিল না, আর রাইসার মায়ের সাথেও না, তাহলে তাদের রাখা হচ্ছে কেন? অবজেকশন স্টার্টেড। মিস্টার জয়ছল, আপনি চুপ করে থাকেন, না হলে আপনার বিরুদ্ধে আমি লিখতে বাধ্য হব। ঠিক আছে স্যার, আমার ভুল হয়েছে। মিস্টার রোহিত, আপনি মিস্টার রাহুলকে ডেকে প্রস্তুত করতে পারেন। ধন্যবাদ স্যার। তারপরে রাহুল কাঠগড়ায় এসে দাঁড়ায় ভয় ভয়ে, মনে হচ্ছে কাঁপতে কাঁপতে পড়েই যাবে। রোহিত কাছে এসে, আরে মিস্টার রাহুল, আমি আপনাকে এখনো কিছু বলিনি, তার আগেই কাঁদতে শুরু করেছেন? এটা তো ভালো কথা না। আচ্ছা এটা বলেন, রাজের সাথে আপনার বোনের সম্পর্ক কেমন ছিল? স্যার কি আর কব দুঃখের কথা, এই রাজের চরিত্রে একদম বাজে। আমার ফুলের মতো পবিত্র বোনটাকে ভুলিয়ে ভালিয়ে সব সময় নিজের চাহিদা মেটাতো। রাইসা কিছু বলতেও পারতো না, কারণ ওকে ভয় দেখাতো সমাজের কাছে ছোট করে দেবে বলে। আর এমনিতেই মেয়েদের সম্মান বাঁচানোর জন্য কত কথাই গোপন রাখতে হয়। রাহুলের এমন জঘন্য কথা শুনে রাজের মাথা তো আগুন ধরে যায়, আর রাগ সামলাতে না পেরে কাঠগড়া থেকে বেরিয়ে আসে রাহুলকে মারার জন্য। রাহুলের কড়া ধরে বলে, বাস্টার্ড, তো সাহস কি করে হয় নিজের বোন সম্পর্কে এত বাজে কথা বলার? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। সবাই রাজকে ধরে আবারও কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। এদিকে জজ সাহেব সবাইকে শান্ত হতে বলে। অর্ডার অর্ডার, কিপ সাইলেন্স প্লিজ। মিস্টার রাজ, প্রথম বলে ক্ষমা করলাম, দ্বিতীয়বার কিন্তু আর ক্ষমা করব না। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। দেখেছেন জজ সাহেব, আপনাদের সামনেই
আমাকে কিভাবে মারতে আসছিল। তাহলে ভাবেন আমার বোনকে সব সময় কতটা ভয়ের উপরে রাখতো। উল্টো পাল্টা না জানি আমার বোনটা মৃত্যুর সময় কতটা কষ্ট পেয়েছে। রাহুল কথাটা বলেই চোখের পানি মুছে ফেলে আর চোখের রাজকে চোখ টিপ দিয়ে মুচকে একটা হাসি দেয়। এদিকে উকিল সাহেব বলে, মিস্টার রাহুল, আপনি এখন আসতে পারেন। জজ সাহেব, আমি মনে করি এই কেসটার সুন্দর একটা ফয়সলা করতে আপনার আর বেশি সময় লাগবে না। কি বলেন এইসব? আপনি তো এখানে কোনো প্রমাণ দিতেই পারেননি, তাহলে কেস শেষ হবে কিভাবে? জজ সাহেব, আমি সব প্রমাণ হাতে নিয়ে মাঠে নেমেছি। এখন শুধু প্রমাণ করার পালা। এই যে আমার হাতে একটা কাগজ দেখছেন, এটা হলো একটা ফিঙ্গারপ্রিন্ট, যেটা আমি রাইসার পোস্টমর্টমের ওখান থেকে পেয়েছি। এটা রাইসার কোমরের উপর থেকে নেয়া। আর আমি খুব ভালো করেই জানি এই ফিঙ্গারপ্রিন্টের লোক এখানেই আছে, কারণ রাজের সাথে তো এটার কোনো মিল হয়নি। আপনি অনুমতি দিলে আমি সবার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মিল করিয়ে দেখতে চাই। অনুমতি দেওয়া হলো, আপনি আপনার কাজ চালিয়ে যান। আপনাদের মাঝে যে আসল খুনি সে বেরিয়ে আসেন, না হলে আমি বাধ্য হব পরীক্ষা করতে, তখন এমনিতেই শাস্তি বেশি হবে। রোহিতের কথা শুনে সবাই তো কথা বলতে থাকে, আর এদিকে রাহুলের শরীর থেকে গাম ছড়তে থাকে। রোহিত সবার মাঝ থেকে রাহুলকে আবারও কাঠগড়ায় ডাকার অনুমতি চায়। জজ সাহেব অনুমতি দিয়েও দেয়। রাহুল কাঠগড়ায় আসলে, মিস্টার রাহুল, আমি জানি এটা আপনার ফিঙ্গারপ্রিন্ট। এখন আপনি কি সেটা স্বীকার করবেন নাকি আমি কিছু করব? না, ওটা আমার ফিঙ্গারপ্রিন্ট না। জজ সাহেব, রোহিত সাহেব কিন্তু রীতিমতো রাহুলকে দিয়ে জোর করে একটা কথা স্বীকার করাতে যাচ্ছে। এই আপনি থামেন তো, আর রোহিত সাহেবকে কাজ করতে দেন। আচ্ছা, আপনি যখন স্বীকার করবেন না তখন আমাকে প্রমাণ করার জন্য ফিঙ্গারপ্রিন্ট মেশিন আনতেই হবে। তখন সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এখনো সময় আছে, কিছু একটা বলেন। রাহুল কিছু বলে না দেখে যেই না রোহিত ফিঙ্গারপ্রিন্ট মেশিন আনার জন্য একজনকে ডাকে, অমনি রাহুল বলে, স্যার, মেশিন আনতে হবে না, ওটা আমার ফিঙ্গারপ্রিন্ট। রাহুলের কথা শুনে সবাই তো অবাক, আর অবাক হবেই না কেন? ওর হাতের ছাপ রাইসার কোমরে কিভাবে আসতে পারে, তাই না? স্বাগতম মিস্টার রাহুল। আর যা বলতে চান সেটা জজ সাহেবকে সুন্দর করে গুছিয়ে বলেন, তাতেও যদি আপনার শাস্তি কম হয়। স্যার, ওই ফিঙ্গারপ্রিন্টটা আসলে আমার। আমি রাইসার শরীর থেকে হাতের ছাপটা মুছতে ভুলে গেছিলাম। রায়সা তো আপনার ছোট বোন, তাহলে আপনার হাত ওর কোমরে গেল কিভাবে, সেটা কি জানতে পারি? রাহুল কিছুই বলতেছে না, সবাই সিসি করতেছে। ছোট বোনের সাথে এইসব করা কিভাবে যায়? এদিকে রাহুল কিছু না বলাতে রোহিত বলে, আপনি নিজেই বলবেন না আমি সবটা বলে দেব সেদিন আসলে কি হয়েছিল? জজ সাহেব, রোহিত সাহেব এভাবে ওনাকে ধমকাতে পারেন না। এটা কিন্তু অন্যায় করা হচ্ছে ওনার সাথে। জজ সাহেব, আমি কই ওনাকে ধমকাচ্ছি? আমি তো সুন্দর করে বুঝাচ্ছি। সে নিজে থেকে না বললে আমি বুঝিয়ে বলবো সবাইকে। না, সেটা দরকার নেই। আমি বলছি আসলে কি হয়েছিল সেদিন। আমি তো আগে থেকেই বেআইনি কাজ করি। তো একদিন চোরাচালানি করার সময় একটা লোক দেখেছিল। তাকে অনেক বুঝিয়েছি, কাজ হয়নি। পরে তাকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার সময় রায়সা দেখে ফেলে। রায়সা চিৎকার দিতে নিলে আমি ওকে ধরে আটকে দিই। তখনই আমার হাতে ওর কোমরে স্পর্শ করে। ভাইয়া, তুমি ওই মানুষটাকে মারলে কেন? আমি এখনই বাবা মা ও পুলিশকে বলে দেব। দেখ, এটা মনের ভুলেও করিস না। তুই যা চাইবি আমি তোকে সেটাই এনে দেবো। তবুও কাউকে কিচ্ছু বলিস না। না, আমি তো বলবো। তুমি অন্যায় করেছো, শাস্তি পাবে না এটা তো হবে না। রায়সার কথাটা বললেই সেখান থেকে চলে আসতে নিলে আমি পিছন থেকে রায়সাকে ছুরি মারি। রায়সার সেখানেই মৃত্যু হয়। আমি যেহেতু রাজকে আগে থেকেই দেখতে পারি না, তাই মনে মনে প্ল্যান করি রায়সা ও রাজের ঘরে রেখে ছুরিতে রাজের ফিঙ্গারপ্রিন্ট নেব, সাথে রায়সার শরীরে রক্ত রাজের গায়ে লাগিয়ে দেব। আর সেটাই করেছিলাম। কিন্তু আফসোস, ছুরির ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার আর রায়সার কোমর থেকে আমার ফিঙ্গারপ্রিন্ট মুছে দেওয়া কোনোটাই মনে ছিল না। রাহুলের কথা শুনে সবাই তো অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। রাইসার বাবা তো মনে হয় এক্ষুনি মারতে আসবে, কেননা রাহুল যে বেআইনি কাজ করতো সেটা কেউ জানতো না। জজ সাহেব, দেখলেন খুনিকে আর শাস্তি পাচ্ছে কে? আর সবচেয়ে বড় কথা, এভাবেই ফাঁদ পেতে ঘুঘু ধরতে হয়। এই যে কাগজটা দেখছেন, এখানে আসলে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। এটা একটা সাদা কাগজ। আমি এমনি বানিয়ে বলছি সব। তবে আমি জানতাম রাহুল খুনটা করেছে, এখন শিওর হলাম। তার মানে ওই কাগজে কিছুই ছিল না? ধ্যাত, আমি শুধু শুধু ফেঁসে গেলাম। এটা যে কেন আরো আগে আমার মাথায় আসলো না। পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। আর তো আপনি কিভাবে পারলেন নিজের ফুলের মতো ছোট বোনকে এভাবে মারতে? আপনার মতো ভাই যেন এই পৃথিবীতে কোনো বোনের না হয়। জজ সাহেব, আমার আর কিছু বলার নাই।
রোহিতের কথা শুনে জজ লিখতে শুরু করে। সবাই চুপচাপ আছে, রায়ে কি হবে ভেবে। তবে রাজকে নির্দোষ সেটা সবাই বুঝে গেছে। সমস্ত সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আদালত কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি মিস্টার রাজ একদম নির্দোষ, তাই তাকে বেকসুর খালাস দিয়ে রাইসার খুনের আসামি হিসেবে প্রমাণ পেয়ে মিস্টার রাহুলকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। আজকের জন্য কেস এখানেই ক্লোজ করা হলো। কেস ইজ ক্লোজ। রাজকে পেয়ে ওর বাবা মা এসে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সবাই ওর কাছে চলে আসে। এদিকে রাজের ফুপি ও ফুপা রাহুলের গালে কষে কয়েকটা থাপড় লাগিয়ে দিলে পুলিশ ওকে টানতে টানতে নিয়ে যায়। রাজ বাবা, আমাদের ক্ষমা করে দিস। তোকে অনেক কিছু বলে ফেলেছি, যেখানে সেই কথা শোনার মতো কোনো কাজই তুই করিসনি। আমাকে ক্ষমা করে দিস। আমি সবসময় তোকে খারাপ চোখে দেখেছি বলে আজকে এমনটা হয়েছে। আরে তোমরা এভাবে কথা বলছো কেন বলো? আমি তো তোমাদের ছেলের মতোই, আর ছেলের কাছে বাবা মা কখনো ভুল করে না, বুঝলে? রাজের কথা শুনে রাজের ফুপা ও ফুপি রাজকে জড়িয়ে ধরে। সবাই কথা বললে অঙ্কিতা দূরে দাঁড়িয়ে আছে, কেননা রাজের সামনে আসার সাহস অঙ্কিতার নেই। সেদিন রাগের মাথায় যত কিছু বলেছে। রাজ, অঙ্কিতা মামুনিকে তুই ক্ষমা করে দে। তোর জেলে থেকে মুক্তি পাওয়ার পিছনে রোহিতের যেমন ভূমিকা রয়েছে তেমনি অঙ্কিতারও রয়েছে, কারণ অঙ্কিতাই সেদিন রাহুলের কর্মকাণ্ড খুঁজে বের করেছিল। হ্যাঁ রাজ, অঙ্কিতা আমাকে সাহায্য না করলে কোনোভাবে এই কেসটাকে সহজে শেষ করতে পারতাম না। রাগের মাথায় তোর সাথে খারাপ আচরণ করেছে, ক্ষমা করে দে বন্ধু। তোমরা যার যার মতো যা পারছো বলে যাচ্ছ। আমি কি একবারের জন্য বলেছি আমি অঙ্কিতার উপরে রেগে আছি? আমি জানি অঙ্কিতা এমনি এই রাগ দেখিয়ে চলে যাবে, একটু পরে আবার ঠিকই এসে স্যাঁচড়ার মতো গলায় ঝুলে পড়বে। রাজের আমার কথা শুনে সবাই হাসতে থাকে, আর অঙ্কিতা রাগে ফুসফুস করতে থাকে। দৌড়ে এসে রাজকে কিলাইতে বলে, আমি তোমার সাথে ছ্যাচরামো করি তাই না? তুমি জানো সেদিন আমার কতটা কষ্ট হয়েছিল? আমি ভাবতেই পারিনি তুমি অমনটা করবে। আমি নিজেই তো ভাবতে পারিনি, তাহলে তুমি কি করে ভাবতে পারবে বলো? রোহিত, তোকে অনেক ধন্যবাদ। রোহিত কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে জয়সল সামনে এসে রোহিতের উদ্দেশ্যে বলে, ঠিকই আমার হাত থেকে 81 নাম্বার কেসটাও জিতে নিলেন। এখন সেই প্রশ্নের উত্তরটা একটু বলেন তো। আরে মিস্টার জয়সাল, আপনি এখনো সেই প্রশ্ন নিয়ে পড়ে আছেন? এটা তো একটা সহজ প্রশ্ন। আপনার করা সব প্রশ্ন তো সহজই হয়, শুধু আমি পারি না। হ্যাঁ, এটা একটু বলে দিন তো। আরে ওই ছেলেটা একটা বরফের তৈরি টুলের ওপর দাঁড়িয়েছিল, ব্যাস সে আরামে ফ্যানের সাথে ঝুলে পড়ে, ধীরে ধীরে পায়ের নিচ থেকে বরফ গলে যায়, সাথে জানালা দিয়ে আসা বাতাসে বরফের পানি শুকিয়ে যায়, যার জন্য পুলিশ কিছুই খুঁজে পায়নি। এমন সহজ একটা কথা আমার মাথায় কেন আসলো না? জয়সল বাবু মাথা চুলকাতে চুলকাতে উপরের কথাটা বলে, আর এইদিকে সবাই যার যার মতো বাসায় চলে আসে। রাজ এসে অঙ্কিতাকে সাথে নিয়ে রাইসার কবরের কাছে আসে, কবর জিয়ারত করে। বোন, আমাকে তুই ক্ষমা করে দিস। আমার জন্য তোর এমন অবস্থা হলো, আমি কখনো ভাবতে পারিনি তুই আমাকে এভাবে রেখে চলে যাবি। এভাবে কান্না করিও না, তাহলে যে রাইসার আত্মাও অনেক কষ্ট পাবে। তার চেয়ে বরং তুমি নামাজ পড়ে বেশি বেশি রাইসার জন্য দোয়া করো, তাহলেই রাইসার আত্মা শান্তি পাবে। আল্লাহ, তুমি আমার কলিজাকে জান্নাতের বাসিন্দা করে নিও। অঙ্কিতা, তুমি কি ফিল করতে পারছো রাইসা আমার পাশেই দাঁড়িয়েছে আর বলছে, ভাইয়া তুই খুব পচা, আমার জন্য একটু আইসক্রিম ফুচকা নিয়ে আসো না, আমি কতদিন হলো এইসব খাই না। রাজের কথা শুনে অঙ্কিতা এদিক সেদিক খুব ভালো করে খুঁজতে থাকে, কিন্তু রাইসাকে কোনোভাবেই কোথাও দেখতে পায় না, তাই জিজ্ঞেস করে, কই, আমি তো রাইসাকে কোথাও দেখতে পাচ্ছি না। এটা তোমার মনের ভুল। এখন চলো বাসায় যাই, সব ঠিক হয়ে যাবে। আমি এই পাগলিটাকে এখানে একা রেখে কিভাবে যাবো বাসায় বল? আমার কলিজার টুকরা অন্ধকারে খুব ভয় পেত। এই তো সেদিন রাতেও পড়তে বসে আর অমনি কারেন্ট চলে যায়, আর কি কারেন্ট নাই শুরু করছিল। ভাইয়া তুই কোথায়? আমাকে ভূতে নিয়ে গেল, দেখ কতজন এসেছে। ওই পেতনি, এভাবে চিল্লায় সারা বাড়ি মাথায় তুলছিস কেন? আর এখানে কোথায় ভূত? হ্যাঁ, কারেন্ট গেছে মাত্র, আর তোর কাছে ভূত চলে আসছে, তাই না? কি করব, তুই তো জানিস আমি অন্ধকার দেখলে কতটা ভয় পাই। আচ্ছা ভাইয়া, আমি মরে গেলে আমাকে কি ওই কবরে একা রেখে আসবি? সেদিন আমি রাইসের ঘরে এমন প্রশ্নের জবাবে কিছুই বলতে পারিনি,
সেদিন যদি জানতাম রাইসা আমার থেকে চলে যাবে, তাহলে আমি কখনোই ওকে একা ছাড়তাম না। হয়েছে, এখন চলো বাসায় যাওয়া যাক। এখানে অনেকটা সময় কাটিয়েছি। তারপর ওরা পায়ে হেঁটে বাসায় চলে আসে। বাসার ভেতরে ঢুকেই দেখতে পায় সবাই সোফায় বসে আছে। কারো মনেই শান্তি নেই, সবাই চিন্তায় মগ্ন হয়ে বসে আছে। সবার মন ভালো করার জন্য অঙ্কিতা বলে, এই যে এইভাবে মন খারাপ করে বসে থাকলে কিন্তু হবে না। ফুপি ফুপা, আপনারা একটা মেয়েকে হারিয়েছেন তো কি হয়েছে? আমি তো আপনাদের আরেকটা মেয়ে আছি, তাই না? দেখ মা, তোর কথায় যুক্তি আছে, তুই রাজের হবু বউ, তাহলে আমাদের মেয়ে। কিন্তু রাইসার কথা কিভাবে ভুলবো? কিছু জিনিস আছে যেগুলো সহজেই ভোলা যায় না, আর ভোলার মতো জিনিসও নয়। সেটা ঠিক আছে, তাই বলে তোমরা এভাবে মন মরা হয়ে বসে থাকলে সেটা তো হবে না, তাই না? তোমাদের এভাবে থাকতে দেখে আমার যে খুব কান্না করতে ইচ্ছে করে। অঙ্কিতার কথা শুনে রাজের ফুপি ওকে বুকে জড়িয়ে নেয়। আর এইদিকে সবাই অনেক খুশি হয়। মাহি তো রাজকে দুলাভাই হিসেবে পাবে, তার জন্য সেই খুশি। এভাবে কেটে যায় অনেকগুলো দিন ওদের মাঝ থেকে। আর এর মাঝেই রাহুলের মৃত্যু কার্যকর হয়ে যায়। একদিন সকালে, আম্মু, আমি একটু বাইরে গেলাম, আমার একটা কাজ আছে, ফিরতে হয়তো সন্ধ্যা হতে পারে। কি বলিস? তোর আবার এত জরুরি কি কাজ যে ফিরতে সন্ধ্যা হবে? এমনিতেই তো সারাক্ষণ বাসায় বসে থাকিস। আমি কত করে বললাম ওর ফুপার সাথে একটু অফিসে গিয়ে অফিসের কিছু কাজ শিখতে, কিন্তু সেটা সে করবে না। না পপি, আমার এসব মোটেও ভালো লাগে না। আমি তো আমার মতোই চলবো, তোমরা তোমাদের মতো প্রস্তুতি নাও বউ ঘরে আনার জন্য। রাজ কথাটা বলি একটা দৌড়ে বাইরে চলে যায়, কেননা বেচারা লজ্জা পাইছে। এদিকে রাজের মা আর ফুপি বলাবলি করছে, দেখছি না পা, আমাদের রাজ কত বড় হয়ে গেছে, নিজের মুখে বিয়ের কথা বলে গেল, আর আমরা চুপ করে বসে আছি। সেটাই তো দেখছি। আমি বলি কি, রাজের বাবা আর ফুপাকে বলে অঙ্কিতার বাবার সাথে কথা বলে ওদের বিয়েটা দিয়ে দিতে। সেটাই তো আমি ভাবছি। আচ্ছা, আমরা কালকেই যাব ওদের বাড়িতে। রাজের বাবা ফুপা আমাদের উপরেই কোনো কথা বলবে না, সেটা আমি জানি। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। রাজ রাতে বাসায় ফিরে আসে। রাজকে আর কেউ কিছু বলে না। সকালে রাজকে বাইরে যাবে বলে অঙ্কিতাদের বাড়িতে নিয়ে আসে। পপি, তোমরা আমাকে চালাকি করে মাহিদের বাড়িতে নিয়ে আসলে কেন? আমি তো কেমন লজ্জা পাচ্ছি। থাক থাক, এইভাবে মেয়ে মানুষের মতো আর লজ্জা পেতে হবে না। ওই যে তাকিয়ে দেখ, আসমান থেকে পরি নেমে এসেছে। রাজের ফুপির কথায় সামনে তাকিয়েই তো থ হয়ে যায়, কেননা অঙ্কিতা আজকে একটা গোলাপি রঙের শাড়ি, সাথে ম্যাচিং জুয়েলারি, ঠোঁটে হালকা লিপস্টিক, কপালে ছোট্ট একটা টিপ। উফ, যা লাগছে না, কি আর বলবো। রাজ তো একখানে তাকিয়ে আছে। অঙ্কিতাদের জুসের গ্লাস নিয়ে ওর সামনে সেই 10 মিনিট হলো দাঁড়িয়ে আছে, সেটার কোনো খেয়াল নেই। সবাই যেন ওদের এই শুভ দৃষ্টি দেখতেই ব্যস্ত। অবশেষে রাজের বন্ধু রোহিত রাজকে একটু ধাক্কা দিয়ে কানে কানে বলে, বন্ধু, আজকে দেখে শেষ না করে বাসর রাতের জন্য দেখে একটু বাঁচিয়ে রেখে দাও, কেমন? হ্যাঁ, দিলি তো আমার ধ্যানটা নষ্ট করে। আমি ওকে নিয়ে কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। হয়েছে, তোর আর স্বপ্ন দেখতে হবে না। এখন বসে বসে আঙুর খা আর বড়দের কথা শোন। রাজের কিছুই বলে না। মাহি এসে রাজের পাশেই বসে আছে। এদিকে সবাই কথা বলতেছে। বিআই সাহেব, আপনার যদি অনুমতি থাকে তো আমরা আজকেই অঙ্কিতাকে আমাদের ঘরে নিয়ে যেতে চাই। আপনি তো জানেনই আমি আর আপনার বিআইন বিদেশে থাকি। 1 সপ্তাহ পরে যেতে হবে আমাদের। রাজের বাবার এমন কথা শুনে রাজের হবু শ্বশুর কিছু বলার আগেই রাজের হবু বউ অঙ্কিতা বলে ওঠে, কি বলেন? আমি বাড়িতে একা থাকবো আর আপনারা বিদেশে গিয়ে পড়ে থাকবেন? এটা তো কখনোই হতে দিব না। বৌমা, আমাদের তো কাজ করতেই হবে, তাই না? কাজ না করলে তোমাদের ভবিষ্যৎ সাজিয়ে দিব কিভাবে? সেটা আপনাদের করতে হবে না, আপনারা অনেক করেছেন। এখন শুধু বসে থাকবেন, আপনার ছেলে কামাই করবে। সেটা বললে কি আর হবে মা? তবে বসকে থেকে যদি ছুটি বানিয়ে নিতে পারি তাহলে আরো কিছুদিন থেকে যাব। আমাদেরও যে আর বিদেশি করতে ভালো লাগে না একা একা। আন্টি, রাজ বলছে আপনাদেরকে একেবারে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে, তাই আপনারা এখন ঘরে বসে টাকা পাবেন হাত খরচের জন্য। মানে কি রাজ বললি কি আর হবে নাকি? রাজের কথা আর আমাদের বস শুনবে?
না তাই না? আরে আন্টি, আপনাদের কোম্পানির বস হলেন আপনার ছেলে রাজ, আর আমার মতো অনেক উকিল সবসময় ওর পকেটে থাকে, যেটা আদনান সাহেবের জানা। রাজ এই দেশের একজন নামকরা ব্যবসায়ী, যেটা সবাই জানেন। এই যে রাজ প্রায় প্রায় বাড়ি থেকে হঠাৎ হারিয়ে যেত কাজের নাম করে, তখন রাজ বিদেশে যেত কোম্পানির কাজে। রাজ সম্পর্কে এমন কথা শুনে উপস্থিত সবাই যেন অনেকটাই অবাক হয়েছে, আর এতটাই অবাক যেন কাঠের পুতুল হয়ে গেছে। অঙ্কিতা তো ঘড়ির মাঝেই হাঁ করে আছে, তাই রাজ একটা আঙ্গুল দিয়ে অঙ্কিতার মুখে ভরে দেয়। তুমি এত বড় একটা কথা আমার কাছে লুকিয়ে রেখেছো, আবার এমন করতেছো? হ্যাঁ, তুমি কত সুন্দর করে অভিনয় করেছো, যেটা কেউ বুঝতেও পারেনি। এটাই রাজ, আর এমনটা করাই হলো রাজের কাজ। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়, আর হাসি খুশির মাঝে দিয়েই দিন কাটতে থাকে। কিছুদিন পরে সবার সম্মতিতেই দুজনের বিয়ে হয়ে যায়। চলতে থাকে ওদের সুখের সংসার। কিন্তু রাইসার পাগলামিগুলো রাজকে সব সময় ভাবায়, কিন্তু হাত বাড়ালেই রাইসাকে ধরতে পারে না, কেননা রাজ রাইসাকে সবসময় কল্পনাতে দেখতে পায়। এভাবেই চলতে থাকে ওদের দিন। এই গল্পটা রীতিরেখা এখানেই টানলাম। আল্লাহ হাফেজ।